ঠিক আছে, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে সমস্থিতি। ঠিক আছে, আইসোস্টেসি। যদিও আমরা এগুলো আগে হচ্ছে সমস্থিতি টপিকটা এমনই একটা টপিক যেখান থেকে যদি ভেতর থেকে একটু কোশ্চেন দেয় তাহলে কিন্তু পেরে ওঠা মুশকিল আছে। এখন দেখো, সমস্থিতি আমি পুরো ব্যাপারটা আলোচনা করবো না, বেসিক কনসেপ্টটা একটু আলোচনা করে দেবো। তার সাথে বিভিন্ন যে টার্ম গুলো আছে, পজিটিভ নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমালি, ঠিক আছে, তারপরে বোগের বিচ্যুতি, অভিকর্ষ যে বিচ্যুতি যেগুলো আছে এগুলো আলোচনা করে দেবো। ঠিক আছে, তারপরে হচ্ছে লাইন অফ কম্পেনসেশন, তারপর হচ্ছে গিয়ে ল অফ কম্পেনসেশন, এই সমস্ত যে টার্ম গুলো আছে সেগুলো আমি বলে দেবো। এখন প্রথমেই তোমাদেরকে বলি যে এই যে আইসোস্টেসি থেকে যদি কোশ্চেন হয়, কি রকম কোশ্চেন হতে পারে প্রথমেই একটু দেখে নাও যে কোশ্চেন কিরকম হতে পারে। দেখো, আইসোস্টেসি থেকে যদি কোশ্চেন দেয়, প্রথমত কোশ্চেন দিতে পারে যে সমস্ত সালগুলো আছে। ঠিক আছে, যে যখন পিয়েরে বোগের কত সালে আন্দিজ অভিযান বা আন্দিজের যে চিম্বোরাজো, সেই চিম্বোরাজো সমীক্ষা করেছিলেন, এটা দিতে পারে। বা জর্জ এভারেস্ট কত সালে তোমার হচ্ছে কোথায় কোথায় তিনি তার সমীক্ষা করেছিলেন, এটা দিতে পারে। ঠিক আছে, তারপর দিতে পারে হচ্ছে কি, এই যে আইসোস্টেসিস যে টার্মটা, সেই টার্মটা কখন দেওয়া হয়েছিল। দেখবে এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন আছে। ঠিক আছে, তোমার হচ্ছে গিয়ে 1859, কিন্তু আমি বারবার বলছি সালটা মনে রাখবো। আইসোস্টেসিস হচ্ছে 1889-এ দেওয়া হয়েছিল, 1889 সালে। এটি কিন্তু বারবার মনে রাখবে। ঠিক আছে, আর পরীক্ষক তোমাকে এই 1889 থাকবে, তার সাথে 1859, এই দুটো সালেই কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে 1889 সালে। এই সময়তেই হচ্ছে কি আমেরিকান জিওলজিস্ট যিনি ছিলেন চার্লস সি ডাটন, তিনি কিন্তু আইসোস্টেসিস যে ধারণা, আইসোস্টেসিস যে টার্ম এবং টোটাল ওনার যে থিওরি, সেই থিওরি কিন্তু 1889 সালে প্রকাশ করেছিলেন। এগুলো গেল সালগুলো। এখন এখান থেকে আর কি কোশ্চেন আসতে পারে, এইবারে আমরা যদি চলে আসি এইরি থিওরি, প্র্যাটের থিওরি। বেশিরভাগ পরীক্ষাতে এইরি প্র্যাট এই দুটো থিওরি তোমার পরীক্ষাতে আসে আর কি। বাকিগুলো যেমন হেফোর্ড বই, এগুলোর থেকে সেরকম হাই স্ক্যানার, এগুলোর থেকে সেরকম কোশ্চেন আসে না। ওইগুলো ও গ্রাজুয়েশনে ওইগুলোর থেকে কোশ্চেন আসে। মনে রাখবে, এইরি এবং প্র্যাটটি যা যা লাইন বাই লাইন লিখা আছে, সেই লাইন বাই লাইন গুলো তোমরা মুখস্থ করে নেবে। ও কারণ এইরি এবং প্র্যাটের যে আইসোস্টেসি থিওরি, সেই আইসোস্টেসি থিওরির ওই যে কনসেপ্ট গুলো, সেই কনসেপ্ট গুলোর ভেতর থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে। যেরকম কিরকম কোশ্চেন দিতে পারে, যেমন এইরির মতে শিকড়জন কত ভেতরে অবস্থিত, বা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে আরো যেমন তিনি ডেনসিটির কথা কি বলেছেন। ঠিক আছে, বা প্র্যাটের যদি এই আমরা আসি, তাহলে প্র্যাটের দিয়ে দেবে যে প্র্যাট যখন সার্ভে করছিলেন হিমালয় পার্বত্য অঞ্চলে, তখন তিনি কোন কোন সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। ঠিক আছে, 5-6টা যে সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্তগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এক্সামিনার এইভাবে কোশ্চেন দিতে পারে যে যখন আরিকান প্র্যাট মানে জর্জ এভারেস্ট, আমি আসছি সিকোয়েন্সটাতে, যখন জর্জ এভারেস্টকে তোমার দায়িত্বটা প্র্যাটকে দিয়ে দেওয়া হলো, তখন প্র্যাট কি করলেন, সমীক্ষা করলেন, সমীক্ষা করে দেখলেন যে এই এত বেরোচ্ছে, এবং এটার কারণ কি, কারণ হিসেবে তিনি 4-5টা সিদ্ধান্ত দিলেন। এই 4-5টা সিদ্ধান্তের জন্য হিমালয়ের যে গ্রেভিটেশনাল অ্যাট্রাকশন, সেই গ্রেভিটেশনাল অ্যাট্রাকশন তোমার কম হতে পারে। এবার এক্সামিনার কোশ্চেন দেবে যে প্র্যাট কোনগুলির তোমার হচ্ছে গিয়ে বা কোন সিদ্ধান্তের কথা বলেননি। ঠিক আছে, গ্রেভিটেশনাল অ্যাট্রাকশন যেটা হিমালয়ের রয়েছে, সেই অ্যাট্রাকশন সম্বন্ধে কোন মন্তব্যটি বা কোন ধারণাটি তিনি করেননি। তার মানে তোমাকে ওই 5টি কি 6টি যে মন্তব্য প্র্যাট করেছিলেন, সেই মন্তব্যগুলো তোমাকে মনে রাখতে হবে। তারপরে প্র্যাট ডেনসিটির কথা কি বলেছিলেন, প্র্যাটের যে তত্ত্বটা, সেই তত্ত্বটা কোন প্রিন্সিপালের উপর বেশ করে তোমার হচ্ছে দাঁড়িয়ে আছে। তারপরে আবার যদি আমরা এইরি চলে আসি, এইরি কত ভাগ বলেছিলেন ক্রাস্টের, আমাদের নর্মাল ভূত্বকের নিচে আছে, এবং কত অংশ উপরে আছে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু দিতে পারে। তাহলে সচেতন হয়ে যাবে যে আমরা শুধুমাত্র আইসোস্টেসিস টার্মটা কখন দিয়েছিল বা কে দিয়েছিল, বা আইসোস্টেসিস মানে কি, বা আইসোস্টেসিস ডেফিনেশন কি, এগুলো করলে হবে না। কিন্তু আমি বারবার বলছি যে প্রত্যেকটা যখন যে ইউনিটটা পড়বে বা যে চ্যাপ্টারটা পড়বে, সেই চ্যাপ্টারটা সুন্দরভাবে পড়বে। পড়ার পর যেটা পড়লে সেটা খাতায় লিখে রাখবে, তাহলেই কিন্তু তোমার নোটস করা কমপ্লিট হয়ে গেল। এবার খাতায় যেটা লিখবে, তোমার সেটা কাজ হবে গিয়ে শর্ট শর্ট ফর্মে লেখা, যাতে তুমি যখন রিভিশন করো তখন ইজিলি কিন্তু যাতে তোমরা বুঝতে পারো। তার মানে তোমরা যাতে বুঝতে পারো, তোমাদের মতো করে তোমরা কিন্তু খাতায় লিখে রাখবে। খাতায় যদি না লিখে রাখো তাহলে কিন্তু মুশকিল আছে, কারণ বই থেকে যদি বলো যে বই থেকে করে নেবো, বইয়ে দাগ দিয়ে পড়ছি বা হাইলাইটার দিয়ে পড়ছি, তাহলে কিন্তু ভুলে যাবে, তাহলে কিন্তু হবে না।
ঠিক আছে, যেটা পড়বে সেটা খাতায় লিখে রাখবে। তত্ত্বগুলোর কথা বারবার বলছি, যে সমস্ত তত্ত্ব আছে, যে সমস্ত বা থিওরি আছে, সেই সমস্ত তত্ত্ব বা থিওরি গুলো কি করবে, একটা সারসংক্ষেপ বানাবে। সারসংক্ষেপ বানিয়ে সেটা লিখে রাখলে, এবং মেন মেন ওই তত্ত্বটার বা ওই থিওরিটার যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, হাইলাইটেড বৈশিষ্ট্য আছে, সেগুলো কিন্তু তুলে রাখলে, তাহলে কিন্তু যদি ভিতরে ডিপ থেকে কোশ্চেন আসে, তখন কিন্তু সেগুলো তোমরা ইজিলি পারবে। ঠিক আছে, এটা হচ্ছে পড়ার এমসিকিউ প্যাটার্নের এটাই নিয়ম, আর কোনো নিয়ম নেই। ঠিক আছে। আর যে সমস্ত বই এখন বাজারে বেরিয়েছে, সেগুলো তো উপরে উপরে আছে দেখেছি, আমি সব কটা বই দেখেছি, আমার কাছে বাজার চলতি যতগুলো বই আছে, আমি সব কটা বই আমার পড়া হয়ে গেছে। কিন্তু একটা কথা বলি, যে ওই বইগুলো মানে বেসিক জিনিসগুলোতে ইনফরমেশন ঠিক আছে, বেসিক বেসিক জিনিসগুলোর ইনফরমেশন তোমার দেওয়া আছে, তত্ত্বের বেশি গভীরে যাওয়া নেই। ঠিক আছে। তো সেই সমস্ত ব্যাপারগুলো তোমার কিন্তু টেক্সট বই থেকে পড়তে হবে। ঠিক আছে, ওই বইগুলোও পড়া দরকার আছে, বাই চান্স যদি ওই বইগুলোকে এক্সামিনার টার্গেট করেন যে এগুলোর থেকে আমরা কোশ্চেন করব, ঠিক আছে, তাহলে কিন্তু এগুলো পড়তে হবে। আমি আরেকটা কথা বারবার বলছি, যে বেসিক জিনিস পরীক্ষাতে কখনোই ভুল করা যাবে না। ঠিক আছে, বেসিক জিনিস ভুল করলেই তোমরা কিন্তু পিছিয়ে যাবে। সুতরাং বেসিক জিনিসটাকে 100-100 পেতে হবে, যে আমি একটা ভুল করে চলে এসেছি, দুটো ভুল করে চলে আসছি, এগুলো করলে চলবে না। ঠিক আছে, এই ভুলগুলো মানে ক্ষমা নেই আর কি। তুমি না জানা অজানা জিনিস ভুল কর, ওটাতে কোনো যায় আসে না, কিন্তু জানা জিনিস ভুল করে আসা যাবে না, যে এটা আমি পড়িনি, বা এটা নাটা দেখিনি, বা কোনটা ঠিক নয় বলেছে আমি ঠিক করে দিয়ে এসেছি। ঠিক আছে, যেমন আমি এটা এক্সাম্পল দিচ্ছি, যে আইসোস্টেসিস ধারণাটি কে দিয়েছিলেন? তোমরা সবাই জানো ডাটন। প্রথমে অপশন পেলে ডাটন ডাটন করে দিলে, দেখলে যে ওটা ডাটন এফ ডাটন বলা আছে। ব্যাপারটা বুঝতে পারছো তো? আইসোস্টেসিস ধারণাটি দিয়েছিলেন কে? এখন চারটে যে অপশন আছে, সেই চারটে অপশনেই তোমরা কিন্তু পড়বে, যাই নাম থাকুক, রিটার থাকুক, রেডজেল থাকুক, ডাটন থাকুক, যাই থাকুক, চারটে অপশন কিন্তু তোমরা প্রথমে পড়বে। পড়ার পর যদি দেখো শুধুমাত্র একটাই ডাটন আছে, তখন ওটা করবে। আর কোশ্চেন কিন্তু ঠিকঠাক করবে, কোনটি ঠিক নয় বা কোনটি ভুল নয়, এগুলো কিন্তু অনেকেই ভুল করে। আর যেহেতু সিট সংখ্যা লিমিটেড, মানে হচ্ছে কি, আমি কথার কথা বলছি, এই কালকের একটা খবর আমি দেখছিলাম, যে মাদ্রাসার আহ, যে ভ্যাকান্সিটা বেড়ে প্রায় 2800, মানে 3000-এর কাছাকাছি হয়েছে, যেটা 1700 ছিল। 3000 মানে হচ্ছে কি, ভূগোলও ধরে রাখো যে প্রায় 100টার উপরে সিট হবে। আরো বাড়বে, এই যে ট্রান্সফার শুরু হয়েছে ওদের, আরো সিট বাড়বে। ঠিক আছে, বাড়লে জানবে যে 39টা সিট ছিল 9-10-এ, বা পোস্ট গ্রাজুয়েটে তোমাদের সিট ছিল 10টা, সেগুলো বেড়ে মোটামুটি, ধরো আমি 9-10-এর কথা বলছি, 9-10 ধরে রাখো 120টা তো হবেই, 120টা হচ্ছে এনাফ সিট। আরেকটা কথা এখানে অ্যাড করি, পিজিতে যেটা বলছি, পিজিতে হচ্ছে কি, যে 10টা ছিল, ওটা বেড়ে হয়তো 70-80টা হবে, এর বেশি বাড়বে না। ঠিক আছে, বা 50-60টা হবে। কত মার্কস পেলে তোমরা কিন্তু কোয়ালিফাই করবে ফর ভাইভা। ঠিক আছে, এক্ষেত্রে বলে রাখি, যে যদি কোশ্চেন সহজ হয় তুলনামূলক, সেক্ষেত্রে তোমাকে 90% অ্যাভাব করতে হবে, নেগেটিভ নেগেটিভ ধরে। কিন্তু কোশ্চেন যদি ইজি হয়, ইজি মানে বেসিক বেসিক যে সমস্ত কোশ্চেন গুলো দেওয়া থাকে, তাহলে তো 90% পেতে হবে। 90% না পেলে কিন্তু তুমি ডাক পাবে না। 90% যদি 90% করো, তাহলে 80, 80 কিন্তু তোমাকে যে কোনো হারেই তুলতে হবে। ঠিক আছে। আর যদি ধরো কোশ্চেন একটু কনসেপচুয়াল থাকে, তখন মনে রাখবে যে হচ্ছে কি 75-এর ওপর তোমাকে তুলতেই হবে। যদি 75-এর নিচে নেমে যাও, তাহলে জানবে আর হলো না। ঠিক আছে, প্রচুর কম্পিটিশন, কম্পিটিশন প্রচুর হাই। যাই হোক, এখনো সময় আছে, এখনো ট্রান্সফার শেষ হবে, ট্রান্সফার শেষের পর মাদ্রাসার পরীক্ষা হবে আর কি। তো যাই হোক, আমরা আমাদের নিজেদের টপিকে ফিরি, সমস্থিতি। এখন দেখো, আমরা যদি ডেফিনেশনে বলি, আগে ডেফিনেশনটা বলছি, তারপর আমি বিভিন্ন টার্ম গুলো বলবো। ঠিক আছে, ডেফিনেশন, সমস্থিতির ডেফিনেশন আমরা যদি বলি, সমস্থিতি কি অ্যাকচুয়ালি? আচ্ছা, এই যে সমস্থিতির যে ব্যাপারটা, সমস্থিতির ব্যাপার হচ্ছে একচুয়ালি ব্যালেন্স করার ব্যাপার। এখন আমাদের যে, আমরা যদি আমাদের পৃথিবীর যে অবস্থা, সেই পৃথিবীর যদি অবস্থা দেখি, তাহলে কি আমরা জানি যে, যে আউটার মোস্ট লেয়ারটা আছে, ক্রাস্ট কেমন অবস্থা আছে, ক্রাস্ট আছে সলিড। ঠিক আছে, তার নিচে অ্যাস্টেনোস্ফিয়ার আছে, তারপর হচ্ছে কি আউটার কোর আছে, ইনার কোর আছে, হাবিজাবি কোর আছে। এখন আমাদের যে স্ট্রাকচারটা, পৃথিবীর যে অভ্যন্তরীণ গঠনটা, সেটা কি, প্রথমে শক্ত আছে, তারপর অ্যাস্টেনোস্ফিয়ার মানে অর্ধতরল অবস্থায় হবে, সেমি মোল্টেন অবস্থায় আছে। এখন সমস্থিতি অ্যাপ্লিকেবল এটার জন্যই, যে পৃথিবীর যে স্তনোস্ফিয়ার আছে, মানে গুরুমণ্ডলের যে উপরের অংশটা, সেটা অর্ধতরল অবস্থায় আছে। যদি অর্ধতরল অবস্থায় না থাকতো, তাহলে কিন্তু সমস্থিতির ব্যাপারে কিছু যায় আসতো না, কারণ ভেতরেও শক্ত, বাইরেও শক্ত। সেক্ষেত্রে ব্যালেন্স করার কিছু কিন্তু নেই। ঠিক আছে, তাহলে তোমরা মনে রাখবে, যেহেতু পৃথিবীর অভ্যন্তরভাগ এখনো সেমি মোল্টেন অবস্থায় আছে, ওই জন্য এই যে আমাদের
ভূপৃষ্ঠের উপরে যে সমস্ত রিলিফ ফিচার্স গুলো আছে, যেমন ধরো মালভূমি আছে, তারপর হচ্ছে গিয়ে পপ মাউন্টেন আছে, প্লেন আছে, প্লেটু আছে, এইগুলো কিভাবে ব্যালেন্স করে আছে, মানে একটা স্টেবিলিটির মধ্যে কিভাবে রয়েছে, সেটাকে কিন্তু ব্যাখ্যা করে বিভিন্ন আইসোস্টেসিস যে সমস্ত তত্ত্ব বা থিওরি গুলো। এখন সিম্পলি যদি ডেফিনেশনে বলি, যদি আমি ভূগোলের ভাষায় বলি, যে ঘূর্ণায়মান পৃথিবীতে, পৃথিবী তো ঘুরছে, ঘূর্ণায়মান পৃথিবীতে পৃথিবীর উপরে বা ক্রাস্টে যে সমস্ত ভূমিরূপ গুলো আছে, সেই সমস্ত ভূমিরূপ গুলো কি রূপে সাম্য অবস্থায় বিরাজ করছে, ঠিক আছে, সেই সাম্য অবস্থায় বিরাজ করাটাকেই বলা হচ্ছে আইসোস্টেসি। এখন দেখো, আইসোস্টেসি মানে আমাদের যে সমস্ত ইউনিটগুলোর কথা বললাম, প্রথমেই কি আছে, আহ তোমার হচ্ছে গিয়ে মাউন্টেন আছে, তারপর হচ্ছে গিয়ে প্লেটু বা হিল আছে, প্লেটু আছে, প্লেন আছে, এইগুলো, ঠিক আছে। উম এইগুলো হচ্ছে গিয়ে আমাদের যে অ্যাস্থেনোস্ফিয়ার আছে, সেই অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভেসে আছে। এখন কি রূপ অবস্থায় ভেসে আছে, ঠিক আছে, সেই কেমন অবস্থায় তারা ব্যালেন্স করছে, এটা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম মতামত দিয়েছেন, ঠিক আছে। তো মতামত গুলোতে যাওয়ার আগে বা এই দ্বীপ র্যাটে যাওয়ার আগে, এই যে ধারণাটা, যে আইসোস্টেসির ধারণাটা বা আইসোস্টেসির কনসেপ্টটা আসলো কিভাবে, ঠিক আছে, আসলো কিভাবেই হচ্ছে কি তোমার, আমরা বেশিরভাগটা পড়ি যে আইসোস্টেসিস ধারণাটা আসলো কি করে। তোমরা তারও আগে কিছু তোমাদেরকে আমি ধারণাটা আরো পরিষ্কার করার জন্য আরো দুই একটা তোমাদেরকে এক্সাম্পল দিই, ঠিক আছে। মন দিয়ে শুনবে, কিন্তু আজকে লেখার কাজ কম আছে, মন দিয়ে শুনবে ব্যাপারটা কি হচ্ছে। আচ্ছা, আমরা যখন বাড়ি বানাই, দেখবে বাড়ি বানাই, বাড়ি যখন বানাই তখন দেখবে আমরা ভিত করি, ঠিক আছে, মানে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে আমাদেরকে মাটি কুড়তে হয়। মাটি কুড়ে কি করতে হয়, সেখানে হচ্ছে হয় পাথর দিতে হয়, বা হচ্ছে গিয়ে তোমাকে ওই বিভিন্ন কলাম তৈরি করতে হয়, কিন্তু অবশ্যই মাটি কুড়তে হয়। যেমন ধরো আমি যদি একটা এরকম বিল্ডিং বানাই, ঠিক আছে, এই বিল্ডিংটা ধরো এটা আমাদের ক্রাস্ট আছে, ঠিক আছে, এই বিল্ডিং ধরো একটা আমি উঁচু একটা বিল্ডিং বানাতে চাই বা বাড়ি বানাতে চাই, ঠিক আছে। সুতরাং আমাকে কি করতে হবে, এই যে আর্থ ক্রাস্ট আছে, এই যে তোমার হচ্ছে গিয়ে আমাদের পৃথিবী পৃষ্ঠ আছে, পৃথিবী পৃষ্ঠের কিছুটা অংশ আমাদেরকে কুড়তে হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে গিয়ে ধরো এটার ওজন যদি 10 কেজি হয়, এটার ওজন যদি 10 কেজি হয়, আমি সাপোজ ধরে নিচ্ছি যে এটার ওজন 10 কেজি, ঠিক আছে। এই 10 কেজিকে ব্যালেন্স করার জন্য, এই 10 কেজিকে ব্যালেন্স করার জন্য আমাকে বেশ খানিকটা অঞ্চল জুড়ে কিন্তু খুঁড়তে হবে, ঠিক আছে। কি, এই যে পৃথিবীর পৃষ্ঠের যে সারফেস, সেই সারফেস আমাকে কুড়তে হবে, কুড়ে আমাকে ভিত্তি বানাতে হবে। আমি যখন ভিত্তি বানাই, তার মানে এই 10 কেজি যেটা আমার বিল্ডিংটার ওয়েট হবে, ঠিক আছে, এই বিল্ডিংটার ওয়েট আমি এখানে রাখার চেষ্টা করছি। বা এটা একটা গেল। বা আমরা যখন চারিদিকে দেখবে, যখন আমাদের গ্রামে যে সমস্ত বাড়িগুলো হয়, সেগুলো তো কলাম দিয়ে হয় না, কিরকম হয় দেখবে, এরকম চারিদিকে মাটি কোড়া হয়, মাটি কোড়ার পর এরকম চারিদিকে এইভাবে 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 করে নিচে হচ্ছে গিয়ে ভিত করা হয়, ঠিক আছে, খোঁড়া হয়, দেখবে এরকম ভাবে খোঁড়া হয়, খুঁড়িয়ে খুঁড়ে কি করা হয়, এগুলো এগুলো তোমার হচ্ছে গিয়ে পাথর টাথর দিয়ে ভরাট করা হয়, এগুলো পাথর দিয়ে ভরাট করা হয়, বা ইট দিয়ে ভরাট করা হয়, দিয়ে তারপর এর উপর গাঁথনি করা হয়, এর উপর গাঁথনি করা হয়, পুরো স্ট্রাকচারটা এর উপর দাঁড়িয়ে আছে। তার মানে আমি কি করছি দেখো, মানে হচ্ছে কি আমাকে আমার সারফেসের উপরে কোনো অবজেক্টকে দাঁড় করাতে গেলে কি করতে হবে, কি করতে হবে, তাকে কম্পেনসেট করতে হবে। এই যে আমি কম্পেনসেট করছি, এই যে কম্পেনসেট করছি, একটা উঁচু বিল্ডিং আছে, উঁচু বিল্ডিংটাকে তো আমি এইভাবে রাখতে পারি না, কারণ সে ব্যালেন্স হারিয়ে পড়ে যাবে। এখানে অনেক কিছু ব্যাপার আছে, ভার কেন্দ্র আছে, ঠিক আছে, সেন্টার অফ গ্রেভিটি আছে, প্রভৃতি কারণের জন্য কি হয়, প্রভৃতি কারণের জন্য এই হাই ক্রিপার যে বিল্ডিংটা আমি বানাবো সেটা পড়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত আমি এটার যে ওয়েট আছে সেই ওয়েটটা আমি এখানে কম্পেনসেট করব। তার মানে এই ওয়েটটাকে ধরে রাখার জন্য, ঠিক আছে, উপরের যে 10 কেজি ওয়েট আমরা দেখছি, সেই 10 কেজি ওয়েটকে ধরে রাখার জন্য এখানে সার্টেন অ্যামাউন্ট অফ আমাকে কিছু এর অংশ একে এখানে রাখতে হবে। এবং এটা কত রাখতে হবে সেটা ইঞ্জিনিয়াররা ক্যালকুলেশন করে, যেগুলো উঁচু উঁচু বাড়ি হয় সেগুলো করে থাকে। তাহলে মনে রাখবে, আইসোস্টেসি আমাদের আশেপাশেই ঘটছে। আমরা যখন বাড়ি বানাচ্ছি তখন ভিত্তি স্থাপন করছি, তাই তো, ভিত খুঁড়ছি, মাটির দেখবে 5 ফুট 6 ফুট পর্যন্ত খোঁড়া হয়, খুঁড়িয়ে একটা মোটা ইটের এরকম, মোটা ইটের প্রথমে একটা এরকম গাঁথনি করা হয়, ঠিক আছে, মোটা ইটের গাঁথনি করা হয়। এরপরে কি হয়, এর উপর আবার তোমার ইট দিয়ে বাড়িটাকে উপর দিকে ওঠানো হয়। অ্যাকচুয়ালি কি করছি আমরা, বাড়িটার যে ওয়েট হবে, বাড়িটার যে স্ট্রাকচার হবে, সেটা আমরা সারফেসের নিচে কম্পেনসেট করছি। তার মানে হচ্ছে গিয়ে কম্পেনসেট করছি, এখানেই হচ্ছে গিয়ে ধারণাটা আসছে গিয়ে তোমার কি, এখানে ধারণা আসছে লেভেল অফ কম্পেনসেশন।
লেভেল অফ কম্পেনসেশন জিনিসটা কি, এর যে প্রেসারটা, এই যে হাই ক্রিপার যে উঁচু যে বিল্ডিংটা আছে, এর প্রেসারটা যখন আমরা এখানে দিচ্ছি, ঠিক আছে, ব্যালেন্স করার জন্য, ঠিক আছে, বা এই অঞ্চলের ডেনসিটি যখন বাড়াচ্ছি একে ধরে রাখার জন্য, সেটাই হচ্ছে কি তোমার লেভেল অফ কম্পেনসেশন। লেভেল অফ কম্পেনসেশন তার মানে এখানটা আমরা কিভাবে করতে পারি, এর যা ওজন 10 কেজি, এই টোটাল বিল্ডিংটার যা ওজন কত আছে, 10 কেজি আছে, আমি 10 কেজি প্রেসার এখানটা তো আমি যদি দিয়ে দিই, তাহলে আমার কি হবে, তখন সেটা হয়ে যাবে লেভেল অফ কম্পেনসেশন। তার মানে এই বিল্ডিংটার ওজন এই নিচের অঞ্চলটা ধরে রাখতে পারবে। বা আমি যখন মাটি এইরকম তোমার হচ্ছে কি সিমেন্টের ভিত করছি, তখন কি করছি আমরা ইটগুলো এইভাবে এইভাবে সাজাই, বা ইটগুলোর নিচে আরো কি দিই দেখবে, নর্মালি কি দিই, নর্মালি আমাদের গ্রামে গঞ্জে যখন বাড়ি বানানো হয় তখন দেখবে ভিত করা হয়, তো ভিত করা হলে বড় বড় গ্রানাইট এরকম পাথর দেওয়া হয় নিচে দেখবে, ঠিক আছে, পাথর দেওয়া হয়। পাথর দেওয়া মানে কি, দিয়ে তার উপর দেখবে ইট চাপিয়ে গাঁথনি করা হয়। পাথর দেওয়া মানে হচ্ছে কি তোমার গ্রানাইট পাথর দেওয়া মানে হচ্ছে কি আমি এখানে ডেনসিটিটা বাড়াচ্ছি। ডেনসিটি বাড়ানো মানে কি, ডেনসিটি বাড়ানো মানে মাস বাড়ানো। মাস বাড়ানো মানে আমার উপরে যে ভূমিটা থাকবে বা যে স্ট্রাকচারটা থাকবে সেটা ইজিলি দাঁড়িয়ে থাকতে পারবে। কারণ ওই মাস্টার ওই মাছটার সাথে আমি যে গ্রানাইট পাথরগুলো দিলাম বা যে ইটগুলো দিলাম মাটির নিচে, সেগুলো কম্পেনসেট করছে। তার মানে একটা তোমার হচ্ছে কি একটা জায়গাতে সে চাপটা দিচ্ছে। তার মানে ইজিলি আমরা বলতে পারি যে ধরো এখানের যে বড় বিল্ডিংটার ওজন ছিল 10 কেজি, এই যে 10 কেজি চাপটা কোথায় দিচ্ছে, 10 কেজি চাপটা মাটির নিচে এখানে এই অঞ্চল বরাবর দিচ্ছে 10 কেজি চাপটা, ঠিক আছে। এটাই হচ্ছে কি কি এটাই হচ্ছে কি লেভেল অফ কম্পেনসেশন। তোমরা জানো কি লেভেল অফ কম্পেনসেশন বলা হয় এটাকে আইসোস্টেসিস ভাষায়। তার মানে যে ভিতগুলো আমরা দেখছি বা নিচে যেগুলো গ্রানাইট দিচ্ছি ইট দিচ্ছি, সেগুলোই হচ্ছে কি তোমার লেভেল অফ কম্পেনসেশন। তার মানে কম্পেনসেট করছে, এর যে ওজনটা এখানে এসে স্যাটিসফাই হচ্ছে, কম্পেনসেট করছে, এটাই হচ্ছে কি লেভেল অফ কম্পেনসেশন, ঠিক আছে। এখন এই জিনিসটাই, এই যে আমি বাড়ি বানাচ্ছি মাটি খুঁড়ছি, এই জিনিসটাই আমাদের হচ্ছে গিয়ে আমাদের যে সমস্ত ল্যান্ডস্কেপ যে ইউনিটস গুলো আছে, মাউন্টেন আছে, প্লেটু আছে, আর মালভূমি আছে, প্লেন আছে, হিল আছে, বিভিন্ন ধরনের ফিচার্স গুলো আছে, সেই ফিচার্স গুলো কি হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা বরাবর কম্পেনসেট করছে। যদি কম্পেনসেট না করতো তাহলে কিন্তু বড় বড় যে সমস্ত মাউন্টেন আছে সেগুলো কিন্তু দাঁড়িয়ে থাকতে পারতো না আর কি। যদি শুধুমাত্র যদি ক্রাস্টের সাথে লেগে থাকতো, মানে আমাদের যে বাইরের যে ক্রাস্টটা আছে সেই ক্রাস্টের সাথে শুধুমাত্র লেগে থাকতো, তাহলে কিন্তু বড় বড় যে মাউন্টেন গুলো সেই মাউন্টেন গুলো দাঁড়িয়ে থাকতে পারতো না আর কি। নিশ্চয়ই ভূ অভ্যন্তরের কোথাও তারা কম্পেনসেট করে আছে, বা কোথাও তারা এই যে সমতাটা বা আহ তোমার হচ্ছে গিয়ে এটাকে বলা হয় আহ সমানভাবে কোথাও একটা চাপ দিচ্ছে, দি ব্যালেন্সটা রক্ষা করছে, সেটাই হচ্ছে কি তোমার আইসোস্টেসি, ঠিক আছে। আইসোস্টেসি এক কথায় আর কিছুই না, যে সমস্ত ভূমিরূপ গুলো বা ক্রাস্ট গুলো দেখছি সেই ক্রাস্ট গুলো কিভাবে অ্যাস্টেনোস্ফিয়ারের উপর ভেসে থেকে ব্যালেন্স রক্ষা করছে, তাই তো, এটাই তো আইসোস্টেসি। একটা তুমি বেলুন নিয়েছো, বেলুনে হাওয়া ভরেছো বা জল ভরেছো, এরপরে কি করেছো, বেলুনটার উপরে তুমি কোথাও চাপ চাপ দিলে, এরকম একটা বেলুন নিয়েছো, ঠিক আছে, বেলুনে জল ভরেছো, ঠিক আছে, বা হাওয়া ভরেছো, এইবারে তুমি যদি এখানে প্রেসার দিলে কি হবে, এইখানটা বসে যাবে। বসে গেলে কি হবে, এখানে আশেপাশের কি হবে, এখানে আশেপাশের হচ্ছে গিয়ে যে ওয়াটারটা বা হচ্ছে গিয়ে এয়ারটা অন্য কোনো দিকে ছড়িয়ে পড়বে। এটাই হচ্ছে গিয়ে আইসোস্টেসি, এটাই আইসোস্টেসি। ব্যাপারটা বুঝতে পারছো, যে সমস্ত রিলিফ ফিচার্স গুলো আছে সেই রিলিফ ফিচার্স গুলো যখন অ্যাস্টেনোস্ফিয়ারের উপর হচ্ছে গিয়ে একটা তোমার হচ্ছে গিয়ে ভেসে আছে, এবং কিভাবে ভেসে আছে এবং তারা কিভাবে ব্যালেন্স রক্ষা করছে, এটাই হচ্ছে গিয়ে সমস্থিতি যান্ত্রিক ভাবে, অবশ্যই সেটা মেকানিক্যাল ওয়েতে, যান্ত্রিক ভাবে। তার মানে যদি তোমাদেরকে কেউ কখন জিজ্ঞাসা করে যে আইসোস্টেসি কাকে বলে, তখন বলবে যে স্যার আইসোস্টেসি কোনো কিছুই না, আইসোস্টেসি হচ্ছে গিয়ে যে সমস্ত ভূমিরূপ গুলো আমরা দেখছি সারফেসে, সেই সমস্ত ভূমিরূপ গুলো যখন আমাদের অ্যাস্ট্রোস্ফিয়ারের উপর একটা তো ভেসে আছে, ভেসে থাকা অবস্থায় কি করছে, ভেসে থাকা অবস্থায় যখন প্রত্যেকটার মধ্যে একটা ব্যালেন্স আছে, প্রত্যেকটার মধ্যে একটা ব্যালেন্স আছে, পাহাড়, মালভূমি, প্লেটু, প্লেন, ঠিক আছে, এগুলোর মধ্যে একটা ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সটাই হচ্ছে কি তোমার আইসোস্টেসি। এখন এই ব্যালেন্সটা কিভাবে হচ্ছে, এই জন্য আমরা এরির তত্ত্ব পড়বো, এই জন্য আমরা প্র্যাটের তত্ত্ব পড়বো, হ্যাফোর্ড বইয়ে, হাইস্কেনান বিভিন্ন তত্ত্ব আছে কিভাবে হচ্ছে, ঠিক আছে। এখন দেখো
এই যে সমস্থিতির ধারণাটা আসলো কিভাবে, আমি শর্টে বলছি সমস্থিতির ধারণাটা আসলো কিভাবে। ঠিক আছে, ধারণা আসে 1735 সাল। তোমরা সবাই জানো কি পিয়েরে বোগের একজন ছিলেন। পিয়েরে বোগের উনি কি করছিলেন, উনি দক্ষিণ আমেরিকার যে তোমার অ্যান্ডিজ পর্বতে যে চিম্বোরাজো ভলকেনো আছে, সেই চিম্বোরাজো ভলকেনোতে গেছিলেন। আমি সংক্ষেপে বলছি, ঠিক আছে। চিম্বোরাজো ভলকেনোতে গিয়ে দেখলেন উনি কি কি করতে গেছিলেন ওখানে না, সেই সময় এই যে অবস্থান নির্ণয় কিসের মাধ্যমে আমরা করি, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের মাধ্যমে। তোমরা এটুকুই জেনে রাখো যে অক্ষাংশ বা দ্রাঘিমাংশ নির্ণয় তিনি সেখানে গিয়েছিলেন। কোথায়? অ্যান্ডিজ পর্বতমালা, যে চিম্বোরাজো ভলকানিক মাউন্টেন আছে, সেই মাউন্টেনে। ওখানে গিয়ে দেখলেন প্লাম্বম মানে ওলন, মিস্ত্রিরা যে ওলন করে এরকম দেখবে, ওলন এরকম হয়, মিস্ত্রিদের কাজে থাকে ওলন, ঠিক আছে, এরকম হয়। ঠিক আছে, এই ওলনের যতটা তোমার আন্দিজ পর্বতমালার আকর্ষণ করার কথা, এবার এগুলো আমি পরে আসছি আকর্ষণ করার কথা সম্বন্ধে, ঠিক আছে, ততটা কিন্তু আকর্ষণ করছে না। তিনি দুটো মেথড ইউজ করেন। কোন কোন মেথড? একটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে ট্রাইঙ্গুলেশন মেথড, আর একটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল মেথড। দুটো মেথডে উত্তর তো একই আসার কথা, মানে কোনো একটা জায়গার অবস্থান নির্ণয় করতে গেছেন, কোথার? চিম্বোরাজো পর্বতে। এবার তিনি দুটো মেথড ইউজ করেছেন। আমরা সবসময় দেখি না, কোনো শরীর খারাপ হলে দুটো ডাক্তারবাবুকে দেখায়, আমরা দেখি যে মিলছে কিনা, দুজনকার কথা মিলছে কিনা। সেরকম ভাবে কোনো জায়গার অবস্থান নির্ণয় করতে গিয়ে দুটো মেথড ব্যবহার করা হয়, একটা হচ্ছে ট্রাইঙ্গুলেশন মেথড, আর একটা হচ্ছে কি তোমার অ্যাস্ট্রোনমিক্যাল মেথড। এখন এই দুটো মেথডের মাধ্যমে যখন করছেন, তখন দেখছেন যে পার্থক্য চলে আসছে। ঠিক আছে, পার্থক্য মানে যদি অ্যান্সার এক আসে তাহলে তো দুটোই তো এক আসবে, কিন্তু উনি দেখছেন যে একটাতে বেশি আসছে, একটাতে কম আসছে। কোনটাতে কম আসছে? কম আসছে, এটা তো উনি ওই প্লাম্বব যেটাতে ব্যবহার করছেন, তার মানে উনি ভাবছেন যে প্লাম্বব যেটাতে উনি ব্যবহার করছেন, তার মানে অ্যান্ডিজ পর্বতমালার দিকে প্লাম্ববটা আছে, যতটা যাওয়ার কথা ততটা কিন্তু যাচ্ছে না। ততটা না যাওয়ার ফলে কি হচ্ছে, ওই যে সেই ডিফারেন্সটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন সেই সময় উনি এটাকে ইলাবোরেট করতে পারেননি। ঠিক আছে, ইলাবোরেট করতে পারেনি। তার পরবর্তীকালে 1854 সালে আমরা জানি জর্জ এভারেস্ট, আমরা নাম শুনেছি, তৎকালীন ভারতের সার্ভেয়ার জেনারেল। কি 1854 সাল, আমি সংক্ষেপে বলে দিচ্ছি আর কি পুরো ঘটনাটা। 1854 সাল, ঠিক আছে, 1854 সাল। 1854 সালে কি হলো, জর্জ এভারেস্টকে বললো যে কালিয়ান এবং কালিয়ানপুর, ঠিক আছে, কালিয়ান এবং কালিয়ানপুর, ঠিক আছে, হিমালয়ের কাছেরই এরিয়া। এই আমরা যদি হিমালয় ধরি, ঠিক আছে, এখানে আছে কালিয়ান। কালিয়ান হচ্ছে হিমালয়ের কাছে, এখান থেকে প্রায় 600 কিলোমিটারের বেশি আছে কালিয়ানপুর। তার উপরে আছে দামারদিঘা, আমরা অতটা যাচ্ছি না, দামারদিঘা মানে হিমালয়ের কাছে আছে কালিয়ানপুর, আর তারপর আছে দামারদিঘা, আমাদের অতটা যাওয়ার দরকার নেই। এখানে কি উনি কি করতে গেছেন, উনি কি পিয়েরে বোগারের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাকে পর্যবেক্ষণ করতে গেছিলেন? না, উনি সেই ব্যাপারে জাননি। জর্জ এভারেস্ট, সালটা ছিল 1854 সাল। উনি কি করতে গেছিলেন, কালিয়ানপুরের তোমার হচ্ছে গিয়ে অক্ষাংশ এবং দ্রাঘিমা, মানে উনি আবার সেম অবস্থান নির্ণয় করতে ওখানে যান, বা ওনার টিম। ঠিক আছে, ওখানে গিয়ে উনি দেখেন যে হচ্ছে গিয়ে উনি আবার ওখানে দুটো মেথড ব্যবহার করেন, সে একই মেথড, একটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল মেথড, আর একটা হচ্ছে গিয়ে তোমার ট্রায়াঙ্গুলেশন মেথড। এই মেথডে যখন তিনি দুটো স্থানের নির্ণয় করে দেখলেন, তখন দেখলেন যে 5.236, এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো পরীক্ষাতে আসে। 5.236 যে সেকেন্ড, সেই সেকেন্ডসের কিন্তু পার্থক্য বেরিয়ে আসছে। ঠিক আছে, পার্থক্য বেরোচ্ছে, তাহলে তো দুটোতে একই হওয়ার কথা ছিল। তার মানে এটা তো যা আসবে কালিয়ানেও যা আসবে, কালিয়ানাতেও কিন্তু তাই আসার কথা ছিল। যেহেতু দুটো মেথড উনি ব্যবহার করছেন, কি ট্রায়াঙ্গুলেশন মেথড এবং একটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল মেথড। কি ওখানে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড নির্ণয় করার সময় উনি দেখছেন যে মিলছে না। ঠিক আছে, কোনো একটাতে যেটা মানটা কম বেশি বেরোচ্ছে। এখন কম বেশি বেরোচ্ছে, এটা তো উনি কিন্তু ভাবলেন যে কেন কম বেশি বেরোচ্ছে। ঠিক আছে, মানে পার্থক্য কত বেরোচ্ছে, 5.236। যাই হোক, উনি এই ব্যাপারে আর সেইভাবে হস্তক্ষেপ করেননি। পরবর্তী ক্ষেত্রে কি হয়, পরবর্তী ক্ষেত্রে প্র্যাটকে এই দায়িত্বটা দেওয়া হয়। কি এটা 1800 মেবি সালটা হচ্ছে 55 সাল, 55 বা 59 হবে। ঠিক আছে, এরকম সালে, এইরকম সময়ে, আমি সালটা আমার 55ই হবে। ঠিক আছে, এর 1854 পর 55। 55 সালে কি হয়, প্র্যাটকে এই দায়িত্বটা দেওয়া হয়। প্র্যাটকে দায়িত্ব দেওয়ার পর প্র্যাট গেলেন সেখানে।
ওনার টিম নিয়ে উনি দেখলেন যে কালিয়ান এবং কালিয়ানপুর, ঠিক আছে, কালিয়ান এবং কালিয়ানপুরের যে পার্থক্যটা ছিল 5.236 বেরোচ্ছিল অ্যাকর্ডিং টু কার মতে, অ্যাকর্ডিং টু এটা এভারেস্টের মতে, জর্জ এভারেস্টের মতে। প্র্যাট গিয়ে করলেন কি, প্র্যাটও গিয়ে সেম দুটো মেথড ইউজ করলেন। কি মেথড ইউজ করলেন? একই মেথড, অ্যাস্ট্রোনমিক্যাল মেথড এবং ট্রায়াঙ্গুলেশন মেথড। সেই মেথড করার পর উনি দেখলেন যে না, হিমালয় যতটা আকর্ষণ করার কথা প্লাম্ববকে ততটা আকর্ষণ করছে না। জর্জ এভারেস্ট ভুল করে গেছিলেন, ঠিক আছে। ওনার মতে ডিফ্লেকশনটা আরো বেশি, এর 3 গুণ, মানে কত বেরিয়েছিল, 5 পয়েন্ট বা 5 সেকেন্ডের কিছু বেশি। উনি বললেন কি এই ডিফারেন্সটা 5 সেকেন্ডের বেশি, ঠিক আছে, 5 সেকেন্ডের 3 গুণ, তার মানে হচ্ছে গিয়ে প্রায় 15.885 সেকেন্ডের ডিফারেন্স আছে, তার মানে বেশি 3 গুণ আছে। ব্যাপারটা কি হলো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সালটা একটু অ্যাডজাস্ট করবে, সালটা সালটা দেখে নেবে, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে কি হলো দেখো, এভারেস্ট কত বলেছিলেন, এভারেস্ট বলেছিলেন 5 পয়েন্ট বা 5 সেকেন্ডের কিছু বেশি। প্র্যাট গিয়ে কি করলেন, প্র্যাট গিয়ে করলেন কি, যে দুটো মেথডের মাধ্যমে যখন তিনি ক্যালকুলেশন করলেন, ক্যালকুলেশন করার পর তিনি কি করলেন, যে বললেন যে না, ডিফারেন্সটা 5.236 এর নয়, ডিফারেন্সটা আরো বেশি। কত বেশি হচ্ছে, 15.885, এতটা বেশি হচ্ছে। তার মানে এতটা যখনই বেশি হলো, তখনই বৈজ্ঞানিক মহলে কিন্তু হইচই পড়ে গেল, যে এতটা বেশি হবে কেন। একটা বিশাল বড় হিমালয়, তার গ্রেভিটেশনাল পুল যথেষ্ট পরিমাণ বেশি থাকা দরকার, তার আকর্ষণ শক্তি বেশি থাকা দরকার, সে প্লাম্ববটাকে আকর্ষণ এত কম করছে কেন। তার মানে আমি এখানে বলতে চাইছি যে হিমালয়ের কাছে, প্র্যাট বলতে চাইছিলেন যে হিমালয়ের কাছে, মানে ওনার ক্যালকুলেশন, গ্রেভিটেশনাল ফোর্স কম হচ্ছে, যত এখান থেকে এত দূরে যাচ্ছে গ্রেভিটেশনাল পুল কিন্তু বাড়ছে, মানে আকর্ষণ বল, পৃথিবীর আকর্ষণ বল কিন্তু বাড়ছে। এখন এই যে 15.885 যে এতটা মান বেরোলো, 5.5 সেকেন্ডের কিছু বেশি বেরোচ্ছিল, সেটা না হলে অনেক সময় বলা যায় যে ক্যালকুলেশন এরর থাকতে পারে, 5 সেকেন্ড বেরোচ্ছে, অসুবিধা নেই। কিন্তু যখনই 5 সেকেন্ড থেকে 15 সেকেন্ড চলে আসলো, প্রায় প্রায় 16 সেকেন্ডের কাছাকাছি চলে আসলো, এই দুটো মনে রাখবে, এগুলো পরীক্ষাতে আসে কিন্তু, এটা এটা পরীক্ষাতে আসে কিন্তু, ঠিক আছে। যখন 15.885 সেকেন্ড বেরোলো, তখন কিন্তু জিওলজিস্টদের মনে প্রচুর পরিমাণ আন্দোলন বা আলোড়ন সৃষ্টি হলো, যে কেন এত ডিফারেন্সটা হচ্ছে। তাহলে কি নিউটনের যে সূত্র গ্র্যাভিটির, সেই সূত্র কি ভুল আছে কোথাও? প্রশ্ন তৈরি হলো সায়েন্টিস্ট মহলে বা বিজ্ঞান মহলে, ঠিক আছে। এই যে কনসেপ্ট যখন তৈরি হলো, যে তাহলে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, ঠিক আছে। এত বড় মাউন্টেন, তাহলে সে ব্যালেন্স অবস্থায় কি করে আছে? তার যদি মাধ্যাকর্ষণ আকর্ষণ শক্তি এই এত কম, তাহলে সে দাঁড়িয়ে আছে কি করে? তার ভেতরে কি ফাঁকা আছে, বাবেলস আছে, ঠিক আছে। এইখান থেকে প্র্যাট কি, এখান থেকে প্র্যাট তোমার যে 4টি কি 5টা আছে, গিয়ে তোমার যে 4টি কথা বললেন, সেই 4টি কথা কি কি, ঠিক আছে, যে এত ডিফারেন্স হচ্ছে কিনা, 4টি কথা মন দিয়ে শুনবে, কিন্তু আমি এখানে লিখছি না, কি কি বললেন, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। বললেন হয় হিমালয়ের ভেতর হচ্ছে গিয়ে ফাঁপা আছে। 1 নম্বর কি বললেন, হিমালয়ের যে ভেতর, হিমালয়ের যে ভেতরটা সেটা ফাঁপা, মানে বাবেলস আছে, কিছুই নেই, তার জন্য আকর্ষণ শক্তি কম, একটা গেল, এটা 1 নম্বর। কিন্তু এটা কি হতে পারে? হিমালয়ের ভেতরে কি ফাঁপা আছে? না, ফাঁপা নেই। এটা কেন বলা হচ্ছে, এই যে এত ডিফারেন্স আসছে, এই ডিফারেন্সের জন্য প্র্যাট 4টি সিদ্ধান্তে উপনীত হন, ঠিক আছে। 2 নম্বর কি বললেন, 2 নম্বর উনি বললেন যে হয় হচ্ছে কি আমাদের মাউন্টেন এরিয়ার যে শিলাগুলো, সেই শিলাগুলো হচ্ছে হালকা শিলা দ্বারা গঠিত হয়েছে, মানে যত আমি উপর থেকে আস্তে 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 নিচের দিকে আসবো, তত শিলার হচ্ছে কি তোমার ডেন্সিটিটা, সেই ডেন্সিটিটা আস্তে 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 নিচের দিকে বাড়তে থাকছে, উপরের দিকে কম আছে, তার মানে উপরের দিকে মাস কম আছে, নিচের দিকে মাস বেশি আছে। 3 নম্বর সিদ্ধান্ত উনি কি বললেন, 3 নম্বর বললেন যে হচ্ছে গিয়ে, যে হয় পুরো হিমালয়ান যে স্ট্রাকচারটা আছে, পুরো হিমালয়ের যে স্ট্রাকচারের রক্স আছে, সেই রক্সের যে শিলার যে আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে, সেই গুরুত্ব অনেক কম, ঠিক আছে, এটা 3 নম্বর। তার মানে টোটাল যে শিলাটা আছে, সেই শিলাটার ডেনসিটি অনেক কম আছে, তাই তার গ্রেভিটেশনাল অ্যাট্রাকশন কম। এবং 4 নম্বর কি বললেন,
4 নাম্বার বললেন যে হচ্ছে গিয়ে যে তোমার হচ্ছে গিয়ে দ্যাট দেয়ার ইজ এ সার্চ অফ লেভেল বিলো দ্য সারফেস দ্য আর্থ, আমি বলে দিচ্ছি বাংলাতে, অফ দ্য আর্থ বিলো হুইচ দেয়ার ইজ নো চেঞ্জ অফ ডেন্সিটি অফ দ্য রক্স। ঠিক আছে, তার মানে উনি বলছেন 4 নম্বরে বলছেন যে শিলাসমূহের ডেন্সিটি পৃথিবীর অভ্যন্তর ভাগ পর্যন্ত একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত কোনো পরিবর্তন হয় না, তারপরে কিন্তু পরিবর্তন হয়। ঠিক আছে, তার মানে কি কম্পেনসেশনের কথা কিন্তু উনি বলছেন যে এই যে পুরো মাউন্টেন এরিয়া, পুরো মাউন্টেন এরিয়াটা বা পুরো মাউন্টেনটা ভূঅভ্যন্তরের কোথাও গিয়ে কোনো একটা জায়গাতে গিয়ে কম্পেনসেট করছে। এই জন্যই তো তোমার হচ্ছে গিয়ে ল অফ কম্পেনসেশন ধারণা প্র্যাট দিয়েছেন। ঠিক আছে, 4 নম্বর সিদ্ধান্ত উনি কি বলছেন, 4 নম্বর সিদ্ধান্ত উনি বলছেন যে এত বড় যে মাউন্টেন যে স্ট্রাকচারটা আছে সেটার ওজন আস্তে 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 বেড়ে বেড়ে কি ভূঅভ্যন্তরের কোথাও গিয়ে কম্পেনসেট করছে। ঠিক আছে, কোথাও গিয়ে ওই যে কম্পেনসেটের কথাই বললাম, কম্পেনসেটের কথা বললাম, এই যে কম্পেনসেট মানে এই চাপটা কোথাও গিয়ে ভূঅভ্যন্তরের নিচে কম্পেনসেট করছে। ঠিক আছে, এগুলো গেল প্র্যাটের হচ্ছে গিয়ে সিদ্ধান্ত, প্র্যাটের সিদ্ধান্ত। এরপরে আমরা আসব বিভিন্ন যে টার্ম গুলো আছে সমস্থিতির, যে গ্র্যাভিটি অ্যানোমেলি আছে, বোগের বিচ্যুতি আছে, এই সমস্ত জিনিসগুলো তারপরে আমরা অল্প করে এই দিয়ে এবং প্র্যাটটাও একটু দেখে নেবো যে ওনারা ওনাদের তত্ত্বতে কি বলেছিলেন। ঠিক আছে, সুমন কি বলেছো দেখি? হ্যাঁ, এগুলো লিখে রাখবে, এগুলো লিখে রাখবে, চারটের কথা যে প্র্যাট বলেছিলেন সেগুলো লিখে রাখবে। পরীক্ষাতে 4টে অপশন আছে, তো পরীক্ষা দেবে বলবে যে কোনটির কথা প্র্যাট বলেননি। ঠিক আছে, তাহলে এখন যে সমস্থিতি আমরা দেখছি, সমস্থিতি কি করছে, গ্রেভিটেশনাল পুল বা গ্রেভিটেশনাল অ্যাট্রাকশন, বিভিন্ন যে রিলিফ ফিচার্স গুলো আছে তাদের গ্রেভিটেশনাল পুল, অভিকর্ষজ ত্বরণ, এই সমস্ত ব্যাপারগুলো ব্যাখ্যা করছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আসবো কি গ্র্যাভিটি। ঠিক আছে, এই টার্মগুলো মানে সমস্থিতির সাথে জড়িয়ে আছে। প্রথমে আছে গ্র্যাভিটি। গ্র্যাভিটি তোমরা সবাই জানো যে গ্র্যাভিটি জিনিসটা কি। গ্র্যাভিটি হচ্ছে কি দুটি বস্তুর, আমরা সিম্পলি বলতে পারি দুটি বস্তুর হচ্ছে গিয়ে পরস্পর আকর্ষণ। ঠিক আছে, বিশ্বের প্রতিটি বস্তুর কিন্তু আকর্ষণ বর্তমান, মনে রাখবে। ঠিক আছে, নতুন করে গ্র্যাভিটির ব্যাপারে কিছু বলার কথা তোমাদেরকে নয়, তোমরা সবাই জানো যে ইউনিভার্সাল ট্রুথ, যে প্রত্যেকটি যে যত বড় তার তত আকর্ষণ বল তার তত কিন্তু বেশি। ঠিক আছে, এখন এখানেও আরো কিছু জিনিস মনে রাখার আছে। যদি কোনো বস্তু সম্পূর্ণ গোলাকার হয় তাহলে তার আকর্ষণ শক্তি, ধরো যদি এরকম কোনো গোলাকার বস্তু থাকে টোটাল সার্কেলের মধ্যে, তাহলে তার সব দিকে হচ্ছে গিয়ে মাধ্যাকর্ষণ শক্তির মান কিন্তু সব দিকে কি হবে, সব দিকে সমান হবে। কিন্তু আমাদের ইউনিভার্সে এরকম পিওর স্ফিয়ার বা এরকম যে টোটাল যে গোলাকার যে বস্তু, সেই বস্তু কিন্তু আমাদের নেই। ঠিক আছে, তাই হচ্ছে গিয়ে প্রত্যেকটি অবজেক্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গ্র্যাভিটেশনাল পুল বা গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন দেখা যায়। এখন এই যে আমি গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন বলছি, সেটার মানে কি? তার মানে হচ্ছে কি তুমি যদি সারফেস থেকে, এই যে আমাদের ভূপৃষ্ঠের সারফেস থেকে উপর দিকে একটি ঢিল ছোড়ো, সেই ঢিলটি কত বেগে নিচের দিকে আসছে, একটু দাঁড়াও। হ্যাঁ, যেটা বলছিলাম যে গ্রেভিটেশনাল এক্সেলারেশন। ঠিক আছে, মানে অভিকর্ষীয় ত্বরণ, এগুলো কিন্তু মনে রাখো, কারণ এগুলো যখন পজিটিভ অ্যানোমালি নেগেটিভ অ্যানোমালিতে আসবো তখন কাজে লাগবে। কোন একটি ঢিল তুমি এখান থেকে দাঁড়িয়ে উপর দিকে ছুড়লে, ছোড়ার পর সেই ঢিলটি একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত গেল, যাওয়ার পর ওই ঢিলটি যে গতিতে বা যে রেটে নিচের দিকে নেমে আসবে সেটাকেই বলা হয় গ্রেভিটেশনাল এক্সেলারেশন, মানে অভিকর্ষীয় ত্বরণ। ঠিক আছে, এখন এই ত্বরণের মান বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন রকম আছে, আমাদের পৃথিবীর ক্ষেত্রেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। কারণ কারণ কি, কারণ আমরা জানি পৃথিবীর শেপ অভিগত গোলাকৃতি। মেরু অঞ্চল চাপা, মেরু অঞ্চল চাপা তার মানে কি, মেরু অঞ্চল চাপা তার মানে হচ্ছে কি কেন্দ্রের কাছে আছে এই কেন্দ্র, এটা হচ্ছে পোলার এরিয়া এবং এটা হচ্ছে ইকুয়েটর। তাহলে এই সমস্ত অঞ্চলগুলোতে কি গ্রেভিটেশনাল এক্সেলারেশন বেশি, মেরু অঞ্চলে গ্রেভিটেশনাল এক্সেলারেশন বেশি, এবং নিরক্ষীয় অঞ্চলে কি গ্রেভিটেশনাল এক্সেলারেশনের মান হচ্ছে কি তোমার
কম, কারণ এটা স্ফীত, অনেকটা দূরে আছে। তাহলে আমরা দেখছি যে আমাদের পৃথিবীর ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গ্রেভিটেশনাল এক্সেলারেশন আছে। এখন এই এক্সেলারেশনের মান কত, এভারেজ যদি আমরা ধরি 9.8 মিটার পার সেকেন্ড অভিকর্ষীয় ত্বরণের মান, মানে কোনো একটি ঢিলকে তুমি যদি ছুড়ে যাও সেটির এভারেজ 9.8 মিটার পার সেকেন্ড হারে নিচের দিকে পড়তে থাকবে, এটাকে বলা হয় গ্রেভিটেশনাল এক্সেলারেশন। এখন এই যে গ্রেভিটি, এই গ্রেভিটিকে আমরা দুটো ভাগে প্রধানত ভাগ করি, ঠিক আছে? কি কি? একটা হচ্ছে তাত্ত্বিক, এগুলো আমি লিখছি, তাত্ত্বিক গ্র্যাভিটি, তাত্ত্বিক অভিকর্ষ, এটা কি জিনিস? তাত্ত্বিক অভিকর্ষ বা থিওরিটিক্যাল তাত্ত্বিক অভিকর্ষ কোনটা? তার মানে এই যে আমি যে কথাটা বললাম 9.8 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে গিয়ে তাত্ত্বিক অভিকর্ষজ, তাত্ত্বিক অভিকর্ষজ। তার মানে আমি কি ধরছি, আমি গড়, আমরা কি ধরি, আমরা তোমাদেরকে যদি কোশ্চেন করা হয় যে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ কত, তোমরা বললে স্যার 9.8 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা পৃথিবীকে টোটাল রাউন্ড শেপ ধরে নিয়েছি, গোলাকার শেপ ধরে নিয়েছি। গোলাকার শেপ ধরে নেওয়ার পর আমরা তার তাত্ত্বিক মান কত পাচ্ছি, তার তাত্ত্বিক মান পাচ্ছি 9.8 মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে কি 9.8 মিটার পার সেকেন্ড। কিন্তু এটা কি সব জায়গায় সমান? সব জায়গায় সমান নয়, পোলে বেশি হবে, নিরক্ষীয় অঞ্চলে কম হবে, ঠিক আছে? তাহলে তাত্ত্বিক অভিকর্ষ কখন আমরা বলছি, যখন আমরা পৃথিবীকে একটি তোমার হচ্ছে গিয়ে সমুদ্র লেভেলের সাপেক্ষে সম্পূর্ণ তোমার হচ্ছে গিয়ে সমতল মনে করে যে অভিকর্ষজ ত্বরণ বা যে অভিকর্ষজ এক্সেলারেশন আমরা পাই, সেটিকে আমরা বলছি তাত্ত্বিক অভিকর্ষজ বা থিওরিটিক্যাল গ্র্যাভিটি, ঠিক আছে? তাহলে থিওরিটিক্যাল গ্র্যাভিটির মান সবসময় কত থাকে? 9.8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে তাত্ত্বিক অভিকর্ষ। এখন আরো একটি গ্র্যাভিটি আছে, সেটি হচ্ছে কি তোমার প্রকৃত বা অ্যাকচুয়াল, বাংলাতে লিখি প্রকৃত বা অ্যাকচুয়াল। প্রকৃত বা অ্যাকচুয়াল এটা কি? এটা হচ্ছে কি তুমি সেই জায়গাতে গেছো, সেই জায়গাতে যে ধরো পাহাড়ি অঞ্চলে গেছো বা মালভূমি অঞ্চলে গেছো বা প্লেন এরিয়াতে গেছো বা লো লাইং বেসিন এরিয়াতে গেছো, সেখানে গিয়ে তুমি যখন তোমার যন্ত্রপাতি নিয়ে পৃথিবীর গ্র্যাভিটেশনাল পুল মাপছো, তখন যে মানটা তোমরা পাবে তখন সেটা হচ্ছে প্রকৃত মান। ব্যাপারটা বুঝতে পারছো কি হচ্ছে? তাহলে তাত্ত্বিক মান কোনটা? আমরা তাত্ত্বিক মান হচ্ছে গিয়ে যেটা 9.8 মিটার পার সেকেন্ড, যেটা অভিকর্ষীয় ত্বরণ সেটা। আর প্রকৃত হচ্ছে গিয়ে যদি তোমরা সেখানে মেজারমেন্ট করতে গিয়ে যে মানটা পাবে, সেই মানটা হচ্ছে গিয়ে তোমার প্রকৃত অভিকর্ষজ। এটা হচ্ছে গিয়ে অঞ্চল বেসিসে তোমার কিন্তু ভেরি করবে। পাহাড়ি অঞ্চলে একরকম, মালভূমি অঞ্চলে একরকম, সমুদ্র তলদেশে কিন্তু একরকম, ঠিক আছে? এরপরে আমরা কিন্তু তাহলে তাত্ত্বিক এবং প্রকৃত বুঝতে পারছো ব্যাপারটা কি, তাত্ত্বিক এবং প্রকৃত। এখন এই তাত্ত্বিক এবং প্রকৃতর যে ডিফারেন্স, সেই ডিফারেন্স করলে আমরা কি পাবো? সেই ডিফারেন্স করলেই আমরা পাবো হচ্ছে কি তোমার গ্রেভিটেশনাল অ্যানোমালি বা অভিকর্ষ বিচ্যুতি। কি পাচ্ছি? তাহলে এই তাত্ত্বিক এবং প্রকৃত যে মান, এই তাত্ত্বিক এবং প্রকৃত যে গ্রেভিটি আছে, সেই গ্রেভিটির মানকে যখন আমরা বিয়োগ করি তখন আমরা পাই অভিকর্ষজ বিচ্যুতি। তাহলে অভিকর্ষজ বিচ্যুতি কি? অভিকর্ষজ বিচ্যুতি কি না, অভিকর্ষজ বিচ্যুতি হচ্ছে গিয়ে তাত্ত্বিক মান, তাত্ত্বিক মানে থিওরিটিক্যাল মান, তাত্ত্বিক মান মাইনাস প্রকৃত মান, প্রকৃত মান, এই দুটোর যে পার্থক্য আসবে সেটি হবে অভিকর্ষজ বিচ্যুতি। এবং এই অভিকর্ষজ বিচ্যুতি কি হিসেবে আসতে পারে? না একটা পজিটিভ আসতে পারে, আর একটি হচ্ছে গিয়ে নেগেটিভ আসতে পারে। মান পজিটিভ এবং নেগেটিভ আসতে পারে তাত্ত্বিক অভিকর্ষজ বিচ্যুতি। তাহলে সরি, অভিকর্ষজ বিচ্যুতি কি আসতে পারে? একটি পজিটিভ আসতে পারে এবং একটি নেগেটিভ আসতে পারে। এখন এই পজিটিভ এবং নেগেটিভ জিনিসটা কি, ঠিক আছে? পজিটিভ এবং নেগেটিভ জিনিসটা কি স্যার, এবার দেখো ব্যাপারটা, মানে পজিটিভ গ্র্যাভিটি অ্যানোমালি এবং নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমালি কি হয়? যদি অ্যাকচুয়াল গ্র্যাভিটি কি হচ্ছে, কোন একটি স্থানের অ্যাকচুয়াল গ্র্যাভিটি যে ভ্যালুটা থাকবে, সেই ভ্যালু গ্রেটার দেন যদি হয় থিওরিটিক্যাল গ্র্যাভিটি। দেখো আমি দেখাচ্ছি,
এই আমাদের সারফেস আছে, হয়েছে, কোন একটি বস্তু বা অবজেক্ট হচ্ছে কি তোমার নিচের দিকে নেমে আসছে, ঠিক আছে, নিচের দিকে নেমে আসছে, এবং এর অভিকর্ষজ ত্বরণের মান আমরা গিয়ে পরীক্ষা করে দেখলাম, এর অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে গিয়ে 9.9 মিটার পার সেকেন্ড। ব্যাপারটা বুঝো কি বলছি, এটা পজিটিভ। আচ্ছা, তার আগে এখানে আমি লিখে রাখি, এটা হচ্ছে কি তোমার পজিটিভ, ভিই মানে পজিটিভ, এই সংকেতটা তোমরা সবাই জানো। তাহলে কি বলেছে, অ্যাকচুয়াল গ্র্যাভিটি, অ্যাকচুয়াল গ্র্যাভিটি কোনটা, যেটা আমরা মেজারমেন্ট করি, তাহলে অ্যাকচুয়াল গ্র্যাভিটি ইজ গ্রেটার দেন থিওরিটিক্যাল গ্র্যাভিটি। থিওরিটিক্যাল গ্র্যাভিটি আমরা জানি কত, অভিকর্ষজ ত্বরণ কত, 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে কোন একটি জায়গাতে আমি একটা অবজেক্টকে উপরের দিকে ছুড়ে দিলাম, ছুড়ে দেওয়ার পর সেটাকে আমি মেজারমেন্ট করে দেখলাম যে সেটার অভিকর্ষজ ত্বরণ কত, এবং ক্যালকুলেশনে আসলো 9.9 মিটার পার সেকেন্ড। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল, আমি গিয়ে সেখানে অবজার্ভ করছি, গিয়ে সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, পরীক্ষা নিরীক্ষা করলাম, এবং সেটা কত বেরোলো, 9.9 মিটার। এবং তোমার থিওরিটিক্যাল গ্র্যাভিটি কত, গ্র্যাভিটি অ্যাক্সেলারেশন কত, সেটা হচ্ছে আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে কে বেশি হলো এখানে, এই স্টেটমেন্টটা ঠিক হলো, অ্যাকচুয়াল গ্র্যাভিটি ভ্যালু ইজ গ্রেটার দ্যান থিওরিটিক্যাল ভ্যালু। তার মানে অ্যাকচুয়াল গ্র্যাভিটি ভ্যালু কত, অ্যাকচুয়াল গ্র্যাভিটি ভ্যালু আমরা কোথায় পাবো, অ্যাকচুয়াল গ্র্যাভিটি ভ্যালু আমরা পাবো ফিল্ডে, ঠিক আছে, এবং 9.8 মিটার পার সেকেন্ড সেটি হচ্ছে কি আমার থিওরিটিক্যাল ভ্যালু। এই দুটো যখন হচ্ছে কি এরকম একটা বেশি থাকবে, মানে অ্যাকচুয়ালটা যখন বেশি থাকবে, থিওরিটিক্যালটা যখন কম থাকবে, তখন সেটাকে আমরা বলছি পজিটিভ, পজিটিভ গ্র্যাভিটি অ্যানোমালি, ঠিক আছে। আর এটাকে যদি উল্টিয়ে দাও, উল্টিয়ে দিলে কি হবে, অ্যাকচুয়াল গ্র্যাভিটি অ্যানোমালি লেস দেন থিওরিটিক্যাল ইয়ে হবে। আমি এখানেই দেখাচ্ছি, আবার ধরো এদিকে দেখাচ্ছি, চলো ফাঁকাতে দেখাই। তাহলে যদি আমরা ধরি এর ক্ষেত্রে নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমালির ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাকচুয়াল গ্র্যাভিটি ভ্যালু যে আছে ইজ লেস দেন থিওরিটিক্যাল, তখন হবে কিন্তু নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমালি। হয়েছে, এই আমার আর্থ সারফেস আছে, আমি অবজেক্টকে ছুড়ে দিয়েছি, দিয়ে এখানে আমি মেজারমেন্ট করছি যে এর গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন কত, ঠিক আছে, আমি দেখলাম যে এর গ্র্যাভিটেশনাল তোমার হচ্ছে গিয়ে এক্সেলারেশন আমি গিয়ে দেখছি যে আছে 9.2 মিটার পার সেকেন্ড, সরি ডবল হয়ে গেল, মিটার পার সেকেন্ড। কিন্তু আমরা জানি তাত্ত্বিক কত, তাত্ত্বিক আমরা কত পাই, তাত্ত্বিক হচ্ছে গিয়ে, সরি দাঁড়াও এটা ভুল হলো, 9.2 মিটার পার সেকেন্ড। তার মানে এই অবজেক্টটিকে আমি ওখানে ছুড়ে দিয়েছি, আমি যন্ত্রপাতি নিয়ে গেছি, তারপরে আমি এই যেটা পড়ছে তার গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন আমি মাপছি, কত পেলাম, 9.2, 9.2 মিটার পার সেকেন্ড। আর আমরা তাত্ত্বিকটা আমরা কত জানি, পৃথিবীকে আমরা পুরো রাউন্ড মানে কোনো এবড়ো খেবড়ো ভূমিরূপ নেই এরকম ধরে কত জানি, 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কে বড় হলো, এটা বড় হলো, এটা ছোট হলো। তাহলে এই স্টেটমেন্টটা ঠিক হলো, যখন অ্যাকচুয়াল গ্র্যাভিটি ইজ লেস দেন, এটা তো কম, লেস দেন থিওরিটিক্যাল ভ্যালু, তখন সেটা হচ্ছে কি তোমার নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমালি হয়েছে। তাহলে পজিটিভ গেল, নেগেটিভ গেল। এখন এই পজিটিভ এবং নেগেটিভ অ্যানোমালি কোথায় কোথায় দেখা যায় বা কোন কোন অঞ্চলে দেখা যায়, সেগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তাহলে আমরা এইভাবে করো, একটা ছক করো টেবিলে, আমরা করি এদিকে লিখবো পজিটিভ অ্যানোমালি, এদিকে লিখবো নেগেটিভ অ্যানোমালি, নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমালি। আমি সংক্ষেপে লিখছি এটা গ্র্যাভিটি অ্যানোমালিটা, ঠিক আছে। তাহলে পজিটিভ অ্যানোমালির সাথে মাসের একটা কিন্তু সম্পর্ক আছে। নিউটনের লতে আমরা জানি যে যার মাস বেশি তার কিন্তু আকর্ষণ ক্ষমতা বেশি। তাহলে মাস আমার কোথায় কোথায় বেশি হতে পারে, ঠিক আছে না। প্রথমত পজিটিভ অ্যানোমালির ক্ষেত্রে আমরা দেখব যে যেখানে মিড ওসিয়ানিক রিজ আছে, কোথায়, এক নাম্বার, এগুলো কিন্তু স্টেটমেন্টে দেয়, মিড ওসিয়ানিক রিজ, ঠিক আছে, মিড ওসিয়ানিক রিজ কোথায় আছে, আটলান্টিক মহাসাগরে আছে আমরা জানি। তাহলে মিড ওসিয়ানিক রিজ বরাবর যদি লাভার উদগীরণ হয়, লাভা বেরিয়ে আসা মানে কি মাসের বেরিয়ে আসা, তাহলে আমরা যদি মিড ওসিয়ানিক রিজ বরাবর যদি আমরা পৃথিবীর গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন
ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাবো না সেখানে পজিটিভ অভিকর্ষজ বিচ্যুতি পাবো। পজিটিভ অভিকর্ষজ বিচ্যুতি মানে কি, সেখানে অ্যাকচুয়াল গ্রেভিটি ভ্যালু গ্রেটার দেন থিওরিটিক্যাল ভ্যালু। ঠিক আছে, তার মানে মিড ওসিয়ানিক রিজ, এগুলো লিখে রাখবে কিন্তু পরীক্ষাতে আসে, মিড ওসিয়ানিক রিজ বরাবর কি হবে, পজিটিভ হবে। 2 নাম্বার আমরা বলতে পারি, এটা 1 নাম্বার গেল। 2 নাম্বার আমরা বলতে পারি যে সমস্ত জায়গায় হটস্পট আছে, হটস্পট যে জায়গাগুলো আছে, হটস্পট কি, হটস্পট হচ্ছে গিয়ে মিড আটলান্টিক রিজ। হ্যাঁ দেখো, মিড আটলান্টিক রিজ পার্টিকুলারলি আমি আইডেন্টিফাই করে দিচ্ছি, সেটা আটলান্টিক। মিড ওসিয়ানিক রিজ আমাদের ইন্ডিয়ান ওসিয়ানও আছে, ঠিক আছে, এটা নিয়ে কোনো যেন ডাউট না থাকে, ঠিক আছে। তো হটস্পট যেগুলো আছে মানে ঊর্ধ্বমুখী যে মেন্টাল প্লুমের দ্বারা যে সমস্ত হটস্পট গুলো সৃষ্টি হয়, হাওয়ায় যে হটস্পট আছে, সেই হটস্পট কি অ্যাকচুয়ালি, হটস্পট অ্যাকচুয়ালি লাভার উৎস, এবং সেখানে দ্বীপের সৃষ্টি হয়েছে। তার মানে সেখানে নিচের অঞ্চল থেকে যোগান কিন্তু বেশি আসছে, ঠিক আছে, যোগান কিন্তু বেশি আসছে। যোগান বেশি আসার ফলে সেই সমস্ত অঞ্চলগুলো থেকে মানে হটস্পট অঞ্চলগুলোতে মাস বেশি হচ্ছে, মাস বেশি থাকার ফলে কিন্তু সেখানে পজিটিভ অ্যানোমালি দেখাচ্ছে। এখন তোমরা যদি বলো যে স্যার হিমালয় তো বিশাল মাস আছে, হিমালয়ে বিশাল মাস আছে কি নেই সেটা বড় ব্যাপার নয়, হিমালয় যে শিলা দ্বারা গঠিত হয়েছে সেই শিলার ডেনসিটি হচ্ছে কম, আর ডেনসিটি কম থাকার জন্য কি হয়, গ্রেভিটেশনাল এক্সেলারেশন কম হয়, আর গ্রেভিটেশনাল এক্সেলারেশন কম হলে সেখানে নেগেটিভ অ্যানোমালি দেখা যাবে, ঠিক আছে। ওই জন্য যে সমস্ত ফোল্ডেড মাউন্টেন গুলো আছে, ঠিক আছে, সেই সমস্ত জায়গায় তোমার নেগেটিভ গ্রেভিটি অ্যানোমালি কিন্তু দেখা যায়, ঠিক আছে। তাহলে 2 নাম্বার আমার গেল হটস্পট। তাহলে 3 নাম্বার আমি আরো একটি এরিয়া বলতে পারি, ভলকানিক যে সমস্ত অ্যাক্টিভ এরিয়াগুলি আছে, ভলকানিক অ্যাক্টিভ এরিয়া কোথায় কোথায় আছে, না আমরা বলতে পারি যে রিং অফ ফায়ার যেটা আছে, প্রশান্ত মহাসাগরীয় যে আগ্নেয় মেখলা আছে, সেই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বরাবর কি হবে না সেখানেও পজিটিভ কিন্তু গ্র্যাভিটি অ্যানোমালি কিন্তু দেখা যায়। এইবারে দেখো, এইবার আমি বলতে পারি যে প্লেন এরিয়া সমভূমিতেও কিন্তু পজিটিভ, সমভূমিতেও কিন্তু সমভূমি বলো বা মালভূমি বলো, এগুলোতে কি দেখা যায়, এগুলোতে পজিটিভ গ্র্যাভিটি অ্যানোমালি দেখা যায়। আরো একটা জিনিস এখানে মনে রাখবে যে পজিটিভ অ্যানোমালি কোথায় দেখা যাচ্ছে, আর আর দেখা যায় পোলার এরিয়ায়, মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে দেখা যায়। কে কে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ পাঠা। তাহলে মেরু অঞ্চলে পজিটিভ অ্যানোমালি দেখা যায়, ঠিক আছে। তাহলে দেখো আমরা দেখলাম যে পজিটিভ অ্যানোমালি, পজিটিভ গ্র্যাভিটি অ্যানোমালি আমরা কোথায় দেখতে পাই, তার মানে যেখানে মাস জমা হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা আসবো নেগেটিভ, নেগেটিভ অ্যানোমালি আমরা কোথায় কোথায় দেখতে পাই, না প্রথমেই হচ্ছে গিয়ে যেখানে আমরা এখানে যেমন মাস গ্যাদার হচ্ছিল, যেখানে মাসের নষ্ট হবে সেখানে আমরা দেখতে পাবো। মাসের নষ্ট কোথায় হয় আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আমরা দেখতে পাবো যে হচ্ছে কি যেগুলো সাবডাকশন জোন আছে, যেখানে অধঃপাত যে অঞ্চলগুলো আছে, যেখানে কি হচ্ছে, যেখানে শিলাস্তরটা গলে যাচ্ছে, তার মানে ডেনসিটিটা কমে যাচ্ছে, সেই সমস্ত অঞ্চলে কিন্তু নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমালি কিন্তু দেখা যায়। এটা কিন্তু পরীক্ষাতে একবার এসেছিল, অন্য অন্য স্টেটের পরীক্ষাতে, সেটা নেট পরীক্ষা বা বা অন্য রাজ্যের যে সেট পরীক্ষা হয় সেই রাজ্যে কিন্তু এসেছিল, মানে স্টেটমেন্ট দেওয়া ছিল আর কি, আর রিজন দেওয়া ছিল এই নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমালি সম্বন্ধে। তাহলে সাবডাকশন জোনে আমরা কি দেখতে পাবো, সাবডাকশন জোনে আমরা দেখতে পাবো নেগেটিভ অ্যানোমালি। কেন নেগেটিভ অ্যানোমালি দেখতে পাবো, না সেখানে পাথটি নষ্ট হচ্ছে, পাথটি নষ্ট হওয়ার ফলে কি হচ্ছে, না স্যার পাথটি নষ্ট হওয়ার ফলে সেখানের ডেনসিটিটা কমে যাচ্ছে, ডেনসিটি কমে যাওয়ার ফলে সেখানে যে অ্যাকচুয়াল ডেনসিটি, সেই অ্যাকচুয়াল ডেনসিটি কমে যাচ্ছে, এবং তাত্ত্বিক যে অভিকর্ষজ মান, তাত্ত্বিক অভিকর্ষজ মান বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সাবডাকশন জোন একটা গেল। 2 নাম্বার হচ্ছে কি আমরা প্রধান বলতে পারি যে সমস্ত ফোল্ডেড মাউন্টেন গুলো আছে, মাউন্টেন এরিয়া, মাউন্টেন এরিয়া যে সমস্ত আছে, যে পার্বত্য অঞ্চল যেগুলো আছে, সেই পার্বত্য অঞ্চলে আমরা কি দেখতে পাই, না পার্বত্য অঞ্চলেও আমরা দেখতে পাই মাধ্যাকর্ষণ শক্তি যতটা থাকার কথা ততটা কিন্তু থাকছে না, বা গ্রেভিটেশনাল এক্সেলারেশন কিন্তু ততটা থাকছে না, তুলনামূলকভাবে কম থাকছে। তো
তখন হচ্ছে কি সেটা নেগেটিভ কিন্তু গ্রেভিটি অ্যানোমেলি আমরা কিন্তু তখন যদি ক্যালকুলেশন করি তখন নেগেটিভ গ্রেভিটি অ্যানোমেলি দেখতে পাবো। আরেকটা অঞ্চল আমরা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চলে কিন্তু নিরক্ষীয় অঞ্চলে কি দেখা যায়? নিরক্ষীয় অঞ্চলে, আচ্ছা হাতের লেখাটা একটু খারাপ হচ্ছে, ঠান্ডাতে হাত বসে গেছে, ঠিক আছে। নিরক্ষীয় অঞ্চলে কি দেখতে পাচ্ছি? নিরক্ষীয় অঞ্চলে পেনের কালিও বসে গেছে। নিরক্ষীয় অঞ্চলে আমরা নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমালি দেখতে পাচ্ছি, কারণ সেটা আমরা জানি গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন সেখানে কম। সুতরাং এই জায়গাগুলো মনে রাখবে যে এই সমস্ত জায়গাগুলোতে কোথায় পজিটিভ এবং কোথায় নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমালি আমরা দেখতে পাচ্ছি। এটা পজিটিভ এবং নেগেটিভের দিক দিয়ে আমরা বিচার করলাম যে গ্র্যাভিটি অ্যানোমালির ভাগ। এখন গ্র্যাভিটি অ্যানোমালির আরো দুটো ভাগ আছে। কি কি ভাগ আছে? না, একটা হচ্ছে গিয়ে ফ্রি এয়ার অ্যানোমালি, আর একটা হচ্ছে বুগের অভিকর্ষজ অসঙ্গতি। ঠিক আছে, বুগের অভিকর্ষজ অসঙ্গতি। দেখো জিনিসটা কঠিন কিন্তু সেরকম কিছু নয়। তাহলে এটা গেল কি পজিটিভ এবং নেগেটিভ, আরো দুটো ভাগ আছে। কি কি ভাগ আছে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? উন্মুক্ত অভিকর্ষ বিচ্যুতি বা এটাকে বলা হয় ফ্রি এয়ার গ্র্যাভিটি অ্যানোমেলি। ঠিক আছে, এটার কি, এটা ডেফিনেশনটা যদি আমরা বলি, এটা ডেফিনেশন যদি আমরা বলি তাহলে কি হবে, দাঁড়াও আগের পেজটা একবার দেবো। আচ্ছা আগের পেজটা আমি দিচ্ছি। আগের পেজটা কোথায়? এখানেই আছে। এটা এটা হচ্ছে আগের পেজ। হয়েছে? ঠিক আছে। দেখো উন্মুক্ত অভিকর্ষজ বিচ্যুতি, এখানে কি হচ্ছে, এখানে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন রকম হচ্ছে কি তোমার অভিকর্ষজের মান কিন্তু দেখা যায়। তাহলে ফ্রি এয়ার, এটাকে ইংরেজিতে বলা হয় ফ্রি এয়ার গ্র্যাভিটি অ্যানোমালি। এখানে কি হচ্ছে, এখানে একটি নির্দিষ্ট তুমি জায়গা থেকে যদি উপরের দিকে যাও তাহলে দেখবে গিয়ে এক্সেলারেশনের পরিমাণ আস্তে 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 কম হতে থাকে। ঠিক আছে, এখন এই যে উচ্চতা অনুযায়ী যে গ্রেভিটেশনের যে এক্সেলারেশনের যে মানটা যেটা পরিবর্তন হচ্ছে, এটাকেই যদি আমি টোটালি বাদ দিয়ে ক্যালকুলেশন করি, ঠিক আছে, তার মানে কি বলছি, তার মানে বলছি যে দেখো অভিকর্ষজ বা অভিকর্ষজ ত্বরণ মাপতে গেলে তো আমাদের একটা যন্ত্র লাগে। সেই যন্ত্র, তার সাথে কি ভূমিভাগের মধ্যে উচ্চতার জন্য যে পরিমাণ অভিকর্ষজ বিচ্যুতি হয়, তার মানে উচ্চতার ডিফারেন্সের জন্য যে পরিমাণ বিচ্যুতি হচ্ছে, তাকে যদি সামগ্রিক বিচ্যুতি থেকে বাদ দেওয়া হয় তাকে উন্মুক্ত। তার মানে এক কথায় কিছুই নয়, হাইটের জন্য যে বিচ্যুতিটা হচ্ছে, বিভিন্ন উচ্চতায় বিভিন্ন রকম দেখা যায়, তো হাইটের জন্য যে বিচ্যুতিটা হচ্ছে সেটা পজিটিভ হোক সেটা নেগেটিভ হোক, সেই মানটাকে যদি তুমি বাদ দিয়ে দাও তখন সেটা হয় উন্মুক্ত অভিকর্ষজ বিচ্যুতি। এগুলোর বেশি গভীরে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, কি হচ্ছে আমি আরেকবার বলছি, উচ্চতার জন্য যে গ্র্যাভিটি অ্যানোমেলিটা সৃষ্টি হচ্ছে, সেই গ্র্যাভিটি অ্যানোমেলিটাকে বাদ দিয়ে যদি আমরা টোটাল যে গ্র্যাভিটি অ্যানোমেলি ক্যালকুলেশন করি তাহলে সেটা উন্মুক্ত অভিকর্ষজ বিচ্যুতি হয়। এখন এটাকে যদি আমি সমীকরণে লিখি তাহলে কি হবে দেখো, এটা হবে ফ্রি এয়ার অ্যানোমেলি সমান, যদি আমি লিখি তাহলে কি লিখবো, তাহলে লিখবো টোটাল, আমরা যে গ্র্যাভিটি সেই টোটাল গ্র্যাভিটি বা যেটা আছে কি থিওরিটিক্যাল, সরি এটা যে থিওরিটিক্যাল গ্র্যাভিটি টিজি, টিজি মানে হচ্ছে কি থিওরিটিক্যাল গ্র্যাভিটি মাইনাস থিওরিটিক্যাল মানে হচ্ছে কি যেটা তাত্ত্বিক 9.8 মিটার পার সেকেন্ড, এবং অ্যাকচুয়াল যেটা থাকবে, অ্যাকচুয়াল যে গ্র্যাভিটি থাকবে, অ্যাকচুয়াল গ্র্যাভিটি বা অ্যাক্সেলারেশন, সেই গ্র্যাভিটি দিলে মাইনাস কি করবে, মাইনাস কি করছি, উচ্চতার জন্য যে গ্র্যাভিটি তা বাদ হচ্ছে সেইটা। তাহলে আমরা এখানে লিখতে পারি এলিভেশন অফ দি গ্র্যাভিটি
ইনস্ট্রুমেন্ট, তার মানে ইনস্ট্রুমেন্ট উচ্চতার জন্য যে অ্যানোমালিটা মাপছে। এখানে আমি লিখে দিচ্ছি, এখানে এটা হচ্ছে কি লিখেছি, এটা হচ্ছে টি, এটা টি আই নয় কিন্তু টি, টি ফর টিজি ফর থিওরিটিক্যালি থিওরিটিক্যাল গ্র্যাভিটি, এবং এজি সমান হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল গ্র্যাভিটি বা মেজার্ড গ্র্যাভিটিও বলা হয়। এটা এটা এফ এফ এ সমান হচ্ছে গিয়ে ফ্রি এয়ার অ্যানোমালি। হয়েছে? তাহলে ফ্রি এয়ার অ্যানোমালিটা কিছুই নয়, আমার থিওরিটিক্যাল এটা তো মানটা আমি পাচ্ছি, থিওরিটিক্যালের সাথে আমি অ্যাকচুয়াল গ্র্যাভিটির একটা মান পাচ্ছি, সেটার আমি একটা মান পেলাম। সেই মান থেকে আমি কি পাচ্ছি, সেই মান থেকে এই যে উচ্চতার জন্য যে বিচ্যুতিটা আসছে সেটা যখন আমি বিয়োগ করে দিলাম, ধরো আমি এটা 5 পেয়েছি, 5 পেলাম, এটাতে ধরো একটা তো 3 পেয়েছি, সরি একটা ধরো 9 পেয়েছি, একটা তো 7 পেয়েছি, ঠিক আছে, মাইনাস কত, এলিভেশন অফ দা গ্র্যাভিটি ইনস্ট্রুমেন্ট, তার মানে উচ্চতার জন্য ইনস্ট্রুমেন্টটা যেটা হচ্ছে কি তোমার যে গ্র্যাভিটি অ্যানোমালিটা মেপেছে সেটা হয়তো ধরো তোমার হচ্ছে কি 1 হয়েছে, তাহলে কত হবে এটা, 2 মাইনাস 1 সমান 1, এটা হবে ফ্রি এয়ার অ্যানোমালি। এইভাবে হয়। হয়েছে? এটা হচ্ছে উন্মুক্ত অভিকর্ষজ বিচ্যুতি। হয়েছে? এইবার আছে বুগের অভিকর্ষজ বিচ্যুতি। দেখো বুগের বা বোগেরও বলা হয় পিয়েরে বুগের। এটা কি বুগের অভিকর্ষজ বিচ্যুতিটা কি? এখন বুগের অভিকর্ষজ বিচ্যুতিটা বোঝার আগে একটু বুগের মাস ইফেক্ট বুঝতে হবে। বুগের মাস ইফেক্ট এটাকে কি বলা হয়, যখন পিয়েরে বুগের আন্দিজ যে পর্বতমালা, সেই আন্দিজ পর্বতমালা চিম্বরাইতে যান, চিম্বরাইতে গিয়ে উনি কি দেখেন, চিম্বরাইতে উনি দেখেন যে প্লাম্বব, এই যে প্লাম্বব, ঠিক আছে, প্লাম্ববের যতটা আকর্ষণ করার কথা ততটা ঠিক আকর্ষণ করছে না। এরপর উনি কি করলেন, উনি যে চিম্বরের যে পর্বত আছে সেই পর্বতের বিভিন্ন উচ্চতায় তিনি উঠলেন, উচ্চতায় উঠে উনি ওনার প্লাম্ববকে সেট করলেন। ঠিক আছে, উনি যত উপরের দিকে উঠছেন বিচ্যুতি তত কমছে, ঠিক আছে, বিচ্যুতি তত কমছে। তার মানে কি, এখানে এক ধরনের বিচ্যুতি পেলেন, এখানে এক ধরনের বিচ্যুতি পেলেন, এখানে ধরন পেয়েছে, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি, এখানে 9 পেয়েছেন, এখানে পেয়েছেন 8 পেয়েছেন, এখানে 7 পেয়েছেন, এখানে 6 পেয়েছেন। তার মানে যখন পিয়েরে বুগের চিম্বরাজ পর্বতের বিভিন্ন হাইটে বিভিন্ন ধরনের অভিকর্ষজ মানের যে পার্থক্য বা অভিকর্ষজ মানের যে কম হচ্ছে, সেই জিনিসটা ওনার ভাষায় এটাকে বলা হয় বুগের মাস ইফেক্ট। তার মানে আমরা ডেফিনেশনে বলতে পারি যে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে অভিকর্ষজ ত্বরণের মানের যে হার যেটা কম হতে থাকে সেটাকেই বলা হয় বুগের ভর ইফেক্ট। কেন হচ্ছে, এটা ভারের জন্য হচ্ছে, কারণ নিচের দিকে হচ্ছে গিয়ে ভার আস্তে আস্তে বাড়ছে এবং উপরের দিকে আস্তে আস্তে ভার কমছে। এই জন্য কি হয়েছে, এটাকেই বলা হচ্ছে বুগের মাস ইফেক্ট। আমি আরো একবার বলছি, এই যে অভিকর্ষীয় ত্বরণের মান যত উপরের দিকে ওঠা যায় তত কিন্তু কমতে থাকে। কেন কমতে থাকছে, কারণ উপরের দিকে উঠলে মাসও কিন্তু কমছে, মাস যেহেতু কমছে অভিকর্ষীয় ত্বরণের মানও কিন্তু কমছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে, যে অভিকর্ষজ ত্বরণের মান কমছে, এটাকেই বলা হয় বুগের মাস ইফেক্ট। কেন মাস ইফেক্ট, কেন কথাটি যোগ করা হয়েছে, কারণ বলা হচ্ছে এখানে যত উপরের দিকে উঠবে তত এই যে এটার ওজন আস্তে আস্তে কমছে, ওজন আস্তে আস্তে কমছে, তার মানে গ্রেভিটেশনাল অ্যাট্রাকশনও আস্তে আস্তে কমছে। ঠিক আছে, এটাকেই বলা হয় বুগের মাস ইফেক্ট। বুগের এটাকে বলা হয় বাংলাতে বুগের ভর প্রভাব বলা হয়। ঠিক আছে, এখন তাহলে বুগের অভিকর্ষজ অসঙ্গতি কি না, ডেফিনেশনে আমরা যদি বলি বুগের
যে ভর, বুগের যে মাস ইফেক্ট, ঠিক আছে, এবং তার সাথে উচ্চতা জনিত অভিকর্ষীয় ত্বরণের মান যখন সংশোধন করা হয়, ঠিক আছে, তার মানে কি বলছি, বুগেরের ভর ও উচ্চতা জনিত অভিকর্ষীয় ত্বরণের মান যখন অ্যাডজাস্ট করা হয়, এই যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ধরো 1 কিলোমিটারে উঠছে, 9 কমলো, 8 কমলো, 7 কমলো, 6 কমলো, এটার সাথে কি করা হচ্ছে, এটার সাথে যে থিওরিটিক্যাল থিওরিটিক্যাল যে তোমার মান আছে, তাত্ত্বিক যে অভিকর্ষজ মান আছে, সেই তাত্ত্বিক অভিকর্ষজ মানের যে সংশোধন করা হচ্ছে, ঠিক আছে, সংশোধন করার পর, ঠিক আছে, কিছু অসঙ্গতি বা কিছু এরর থেকে যাচ্ছে, এটাকে বলা হয় বুগের অভিকর্ষজ অসঙ্গতি। তার মানে যখন অ্যাডজাস্ট করার চেষ্টা করা হচ্ছে কিসের সাথে, মাস ইফেক্টের সাথে, এই যে উচ্চতা অনুযায়ী কমছে, ঠিক আছে। দেখো এখানে আরেকবার আমি বলছি ব্যাপারটা কি হচ্ছে, বুগেরের যে মাস ইফেক্ট এবং তার সাথে অভিকর্ষীয় ত্বরণের মান, মানে উচ্চতার ফলে, হ্যাঁ একটু ধরো তো। আচ্ছা একটু ধরো, হ্যাঁ আমি একটু কথা বলছি, একটু ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি একটু ডিস্টার্ব হলো। বলছি দেখো, বোগের অভিকর্ষজ বিচ্যুতি কি, হ্যাঁ দেখো বোগের বিচ্যুতি কি, ভোগের বিচ্যুতি হচ্ছে, আমি কি বললাম ডেফিনেশনটা আগে বলছি, দেখো ভোগের ভর ও উচ্চতা জনিত অভিকর্ষীয় ত্বরণের মান সংশোধনের পরেও কিছু বিচ্যুতি থেকে যায়। তার মানে যখন এই যে বুগেরের উচ্চতা জনিত কারণে যে গ্রেভিটি অ্যানোমালিটা হচ্ছে, সেই গ্রেভিটি অ্যানোমালির সাথে যখন আমি থিওরিটিক্যাল অ্যানোমালি যখন আমি বিয়োগ করছি, বিয়োগ করার পরেও, মানে যখন আমি কারেকশন করার চেষ্টা করছি বা কারেকশন করা হচ্ছে, কারেকশন করার পরেও যখন হচ্ছে কি তোমার কিছু এরর থেকে যাচ্ছে, তখন সেই এররটাকে বলা হচ্ছে বুগের গ্রেভিটি অ্যানোমালি। কারণ কারণ এটাকে বুগের বলা হচ্ছে, কারণ কারণ এখানে বুগের যে মাস ইফেক্ট, মাস ইফেক্টটাকে আমরা নিচ্ছি। মাস ইফেক্ট মানে কোনটা বললাম, মাস ইফেক্ট মানে হচ্ছে কি যখন উচ্চতার সাথে বিভিন্ন অভিকর্ষীয় ত্বরণের যে মানটা, সেই মানটা নিচ্ছি, সেই মানটার সাথে আমরা কি করছি, সেই মানটার সাথে উচ্চতা জনিত, মানে নর্মাল যে থিওরিটিক্যাল যে এক্সেলারেশন, সেই এক্সেলারেশন যখন আমরা বিয়োগ করার চেষ্টা করছি, তারপরেও একই হওয়ার কথা, তো কিন্তু একই থাকছে না, কিছু এরর থাকছে, তখন সেটাকে বলা হচ্ছে বুগেরের অভিকর্ষজ অসঙ্গতি। ঠিক আছে, এগুলো অনেক সময় পরীক্ষাতে পড়া নাই, কিন্তু অনেক সময় এগুলো ভাইভাতে জিজ্ঞাসা করে। ঠিক আছে, বলবে বুগেরের অভিকর্ষজ বিচ্যুতি স্যার আর কিছুই না, বুগেরের যে মাস ইফেক্টের ফলে যে অভিকর্ষজ ত্বরণের হার, সেই হারের সাথে যখন প্রকৃত উচ্চতা, মানে থিওরিটিক্যাল যে অভিকর্ষজ বিচ্যুত অভিকর্ষজ ত্বরণের যে মান, সেই মানকে যখন আমি ইকুয়াল করার চেষ্টা করি, তখন কিন্তু এক হচ্ছে না, কিছু এরর থেকে যাচ্ছে, সেই এররটাকেই বলা হচ্ছে বুগের অভিকর্ষজ অসঙ্গতি। ঠিক আছে, তাহলে এইগুলো গেল হচ্ছে কি বিভিন্ন ধরনের গ্রেভিটি অ্যানোমালি বা হচ্ছে গিয়ে
তোমার হচ্ছে গিয়ে অভিকর্ষজ বিচ্যুতি বা তাত্ত্বিক অভিকর্ষজ বা নেগেটিভ বা পজিটিভ অভিকর্ষজ। আর এখানে আরেকটা জিনিস আছে তোমাদের টার্ম হিসেবে, যে আইসোস্টেসিক অ্যাডজাস্টমেন্ট। দেখো আইসোস্টেসিক অ্যাডজাস্টমেন্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি, আমাদের যে ক্রাস্ট আছে বা সারফেস আছে, সেই সারফেস কি এরকম ধরো ক্রাস্ট আছে, ক্রাস্টের কোথাও হচ্ছে গিয়ে তোমার এরকম পাহাড় আছে, কোথাও প্লেটু আছে, কোথাও সমভূমি আছে, ঠিক আছে। এখন এই যে পুরো স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কি হয়েছে, এই স্ট্রাকচারটা তলায় যে অ্যাস্থেনোস্ফিয়ার আছে সেই অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসছে, ঠিক আছে, অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসছে, ঠিক আছে। এখনো আরেকটি কথা বলে রাখি, এই যে আইসোস্টেসি নিয়ে এখনই কিন্তু কাজ চলছে, ঠিক আছে, আইসোস্টেসি নিয়ে এখনই কিন্তু কাজ চলছে, এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে যে কিভাবে কিন্তু ব্যালেন্সটা রক্ষা করে চলেছে। এখন এই যে আইসোস্টেসিক অ্যাডজাস্টমেন্ট কি হচ্ছে, ধরো ধরো দীর্ঘ দীর্ঘ সময় ধরে এই যে মাউন্টেন এরিয়াটা আছে, এই মাউন্টেন এরিয়াটা কি হচ্ছে, দীর্ঘকাল ধরে বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ার দ্বারা এই মাউন্টেন এরিয়াটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে কি হচ্ছে, এই পদার্থগুলো কোথাও অন্য জায়গায় গিয়ে সঞ্চিত হচ্ছে। ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে কি হচ্ছে, এই এই এর যে ভর, এর যে ওজন আস্তে আস্তে কমে যাচ্ছে। এই এর যেহেতু ওজন কমছে, ঠিক আছে, এবং এর যে পদার্থগুলো, সেই পদার্থগুলো কি হচ্ছে, কোথাও না কোথাও নিক্ষেপিত হচ্ছে। নিক্ষেপিত হওয়ার ফলে কি হচ্ছে, সেখানে তুলনামূলকভাবে চাপ বাড়ছে। চাপ বাড়ালে কি হবে, আমি ঠিক বেলুনের উদাহরণটা দিলাম, যে একটা বেলুনে যদি জল জল ভর্তি করো, বেলুনটার মুখটা বেঁধে দাও, ঠিক আছে, কি হবে, এই বেলুন আছে, বেলুনের জল ভর্তি করেছে, এখানে যদি তুমি চাপ দাও, প্রেসার দাও, তাহলে কি হবে, এখানের জলটা অন্য কোনো দিকে ছড়িয়ে যায়, ঠিক আছে। ঠিক সেম প্রসেসও কিন্তু এখানে হচ্ছে, যে সমস্ত উঁচু উঁচু পাহাড়ি যে অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলো থেকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক প্রক্রিয়ার দ্বারা, ক্ষয় প্রক্রিয়ার দ্বারা, ঠিক আছে, ক্ষয় প্রক্রিয়ার দ্বারা বিভিন্ন ধরনের যে সেডিমেন্ট গুলো আছে, সেই সেডিমেন্ট গুলো বা ট্রান্সপোর্টেড যে ম্যাটেরিয়ালস গুলো আছে, সেই ম্যাটেরিয়ালস গুলো কোনো অবনমিত স্থানে পড়ছে। অবনমিত স্থানে পড়ছে মানে কি, সেখানে চাপ সৃষ্টি করছে। ধরো এখানে এসে দীর্ঘদিন ধরে পড়ছে এবং এখানে প্রচুর চাপ সৃষ্টি করছে, প্রচুর চাপ সৃষ্টি করছে, তার মানে নিচে চাপ সৃষ্টি করছে। চাপ সৃষ্টি করার ফলে কি হবে, এখানে যে সেমি মোল্টেন অবস্থায় যে পদার্থটা আছে, সেটা কি, সেটা অন্যদিকে কোথাও একটা ফ্লো সৃষ্টি হচ্ছে। সেই ফ্লোটা কোথাও তো তাকে যেতে হবে, তাহলে সেই ফ্লোটা আস্তে 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 প্রবাহিত হয়ে এই এই যে তোমার হচ্ছে গিয়ে পাহাড় যে আছে, সেই পাহাড়টাকে আবার, যে পর্বতটা সেটাকে আবার উঁচুর দিকে ঠেলে দিচ্ছে, তার মানে উচ্চতা আরো বৃদ্ধি করছে। এ হালকা হয়ে গেল, এখান থেকে পদার্থ হয়েছে, তার মানে কি, এ হালকা হচ্ছে। হালকা হওয়ার ফলে কি হচ্ছে, এদিকে চাপ বাড়ছে, এদিকে ঠেলছে, এদিকে উঠছে। এটাকে আইসোস্টেটিক অ্যাডজাস্টমেন্টও বলা হয় বা আইসোস্টেটিক আপলিফটমেন্ট বলা হয়। আমরা হিমালয়ের উচ্চতা কিন্তু যে বাড়ছে, আমরা জানি যে হিমালয়ের উচ্চতা কিন্তু বাড়ছে প্লেট টেকটনিকের ফলে, কিন্তু আইসোস্টেটিক অ্যাডজাস্টমেন্টের ফলেও কিন্তু এর ব্যাখ্যা দেওয়া যায়। আমরা কি বলতে পারি, যে হিমালয় থেকে বিভিন্ন নদী প্রবাহিত হয়েছে, সেই নদীগুলো কি করছে, সেই নদীগুলো বে অফ বেঙ্গল বা অ্যারোবিয়ান যে সি আছে, সেখানে কি হচ্ছে, প্রচুর পরিমাণে সেডিমেন্ট নিয়ে আসছে। সেডিমেন্ট নিয়ে আসার ফলে কি হচ্ছে, হিমালয় পাহাড় কি হচ্ছে, তুলনামূলকভাবে হালকা হচ্ছে, তার মানে ওজনটা তার কম হচ্ছে। এইবারে কি হচ্ছে, যখন সেডিমেন্ট গুলো নিয়ে চলে আসলো তোমার হচ্ছে কি বে অফ বেঙ্গলের দিকে, সেই সেডিমেন্ট গুলো যখন ওসিয়ানিক যে ক্রাস্ট আছে, সেই ক্রাস্টকে প্রচুর পরিমাণ তাকে ওজন দিচ্ছে, ওজন দেওয়ার ফলে কি হচ্ছে, সেই এইখানের যে লাভাটা বা সেমি মোল্টেন অবস্থায় যে পদার্থটা আছে, সেটা কোথায় ধাক্কা দিচ্ছে না, দুর্বল স্থানে সেখানে ধাক্কা দেয়। তার মানে হালকা হয়েছে কোনখানটা, হিমালয়টা হালকা হয়েছে, তখন হিমালয়কে পুশ করছে, তাই হিমালয় কিন্তু উপরের দিকে উঠছে, ঠিক আছে, উপরের দিকে উঠছে। এটাও কিন্তু মনে রাখবে। আবার আমরা এটাও বলতে পারি যে আমাদের পশ্চিম ঘাট যে পর্বতমালা আছে, সেটা আমরা জানি তির্যক ভাবে এরকম ভাবে হেলা, কিরকম জানি, এইভাবে আছে, ঠিক আছে, তার মানে এই দিকটা উঁচু এবং এই দিকটা নিচু। এখন আমরা বলবো যে হচ্ছে কি, এই যে তোমার পশ্চিম ঘাট যে পর্বতমালা আছে, সেই পশ্চিম ঘাট পর্বতমালা থেকে বিভিন্ন নদীর সৃষ্টি হয়েছে। সেই নদীগুলো কোথায় আসছে, সেই নদীগুলো আসছে বে অফ বেঙ্গলে পড়ছে। বে অফ বেঙ্গলে যখন পড়ছে, তখন নদীগুলো তার একা একা আসছে, নদী তার পলি বালি এ সমস্ত নিয়ে আসছে, সেই পলি বালি বে অফ বেঙ্গলে আসছে, প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে, এবং সেই চাপ কোথায়, অ্যাস্টেনোস্ফিয়ারে আসছে, সেই অ্যাস্টেনোস্ফিয়ার থেকে কোথায়, লাভার চাপ আসছে পশ্চিম ঘাট যে তোমার হচ্ছে গিয়ে অঞ্চল। এর ফলে কি হয়েছে, এটা এটা দীর্ঘ সময় ধরে তোমার এই পশ্চিম ঘাট পর্বত আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে, ঠিক আছে। এটাও কিন্তু আমরা আইসোস্টেটিক অ্যাডজাস্টমেন্ট দ্বারা কিন্তু বলতে পারি, ঠিক আছে। হুম, তার আগে তোমরা একটু দেখে নেবে এই তত্ত্বটার বেস কি। এই তত্ত্বটার বেস হচ্ছে ল অফ ফ্লোটেশন। তার মানে হচ্ছে গিয়ে
যে আর্কিমিডিসের যে তোমার বরফ যেভাবে জলে ভাসে বা নৌকা যেভাবে জলে ভাসে বা ভাসমানতার নীতির উপর বেস করে এই তত্ত্বটা দেওয়া। এইদি কি বলেছেন? এইদি বলেছেন, সালগুলো মনে রাখবে যে এইদি কত 1855 সালে তত্ত্বটা দিয়েছিলেন, ঠিক আছে? উনি কি বলেছেন? উনি বলেছেন যে ইউনিফর্ম ডেনসিটি উইথ ভেরিং থিকনেস। উনি বলেছেন যে আমাদের যে সমস্ত রিলিফ ফিচার্স গুলো দেখতে পাই, সে পর্বত হোক, সে মালভূমি হোক বা সমভূমি হোক, তাদের হচ্ছে গিয়ে ডেনসিটি সেম। ডেনসিটি কিন্তু সেম, ডেনসিটি তাদের একই। কিন্তু তাদের থিকনেসটা, ওই যে আমি বললাম তাদের থিকনেস, তার মানে হচ্ছে কি ক্রাস্টের কত গভীর পর্যন্ত আছে, সেটা হচ্ছে কি তাদের ভেরিং থিকনেস মানে হচ্ছে বিভিন্ন ধরনের থিকনেস। তার মানে আমি যদি উম এইভাবে মাউন্টেন এরিয়া করি, এইভাবে প্লেটু করি, এইভাবে সমভূমি করি, এইভাবে লো লাইং বেসিন করি, তাহলে কি পাবো? তাহলে ঠিক আমরা দেখতে পাচ্ছি এর থিকনেস কিন্তু সব জায়গায়, সরি, এর ডেনসিটি হচ্ছে গিয়ে সব জায়গায় সমান। উনি কি বলেছিলেন? যে সমগ্র ক্রাস্টের হচ্ছে গিয়ে ডেনসিটি কিন্তু সমান। কিন্তু এখানে উনি বলেছেন যে হচ্ছে গিয়ে ডেনসিটি সমান হলেও যে সমস্ত ভূমিরূপগুলো আমরা দেখছি, সেই ভূমিরূপগুলো তাদের ব্যালেন্স রক্ষা করার জন্য ভূগর্ভের একটি নির্দিষ্ট গভীর পর্যন্ত পৌঁছে যায়। ঠিক আছে? ভূগর্ভের বা অ্যাসথেনোস্ফিয়ারের একটি নির্দিষ্ট গভীর পর্যন্ত পৌঁছে যায় এবং প্রত্যেকটি আলাদা 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 কিন্তু রুট জোনের সৃষ্টি করে বা রুট ফরমেশন করে। ঠিক আছে? প্রত্যেকটি রুট ফরমেশন করে। ঠিক আছে? কিভাবে বলেছেন? উনি বলেছেন যে এইভাবে হিমালয় ঠিক এইভাবে আছে নিচে, আবার এখানে মালভূমি আছে, এখানে সমভূমি আছে, এখানে লো লাইং বেসিন আছে। ঠিক আছে? তার মানে দেখো এটার বলছে এটার যে টোটাল যে ডেনসিটি, সেই ডেনসিটি হচ্ছে সেম, কিন্তু প্রত্যেকটি যে থিকনেস, এই থিকনেস এটাকে যদি আমি ভাগ করে দিই, এটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে মালভূমি। ঠিক আছে? এটাকে যদি ভাগ করে দাও, এটাকে যদি ভাগ করে দাও, এটাকে যদি ভাগ করে দাও, ঠিক আছে? তো এটা হচ্ছে পর্বত, এটা কি? এটা মালভূমি, এটা কি? এটা সমভূমি, এটা কি? এটা ওসিয়ানিক ক্রাস্ট বা সমুদ্র ত্বক। তাহলে কি বলছি দেখো, প্রত্যেকটা তাদের নির্দিষ্ট উচ্চতা অনুযায়ী ভূগর্ভের একটি নির্দিষ্ট গভীর পর্যন্ত আহ উম, প্রবেশ করে আছে, এবং যে অঞ্চল বরাবর প্রবেশ করেছে তাদের তাদের শিকড়জন, মানে উদ্ভিদের শেকড় যেভাবে মাটির নিচ পর্যন্ত থাকে, যেমন পর্বতের শেকড়জন এখানে, উনি শেকড়জনের কথা বলতে গিয়ে বলছেন যে 9 গুণ আছে, প্রত্যেকটির উচ্চতার 9 গুণ, 9 গুণ, 9 গুণ নিচে আছে। তার মানে 8848 9 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে? এতটা নিচে কিন্তু সে আছে। মালভূমির ক্ষেত্রেও তাই, যদি আমরা উপরে 700 মিটার দেখতে পাই, তাই 9 গুণ আছে। সমভূমির ক্ষেত্রেও তাই, এবং লো লাইং যে বেসিন এরিয়া, সেই বেসিন এরিয়ার ক্ষেত্রেও কিন্তু তাই। ঠিক আছে? তার মানে আইসবার্গ যেভাবে জলে ভাসে, ঠিক যেরকম 1/10 ভেসে থাকে উপরে, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে? কি বলছে? হিমশৈল কি? বরফ যেমন জলে ভাসলে কি হয়, তার তোমার 10/1 উপরে থাকে। ঠিক আছে? এবং 9 ভাগ কোথায় থাকে? এবং 9 ভাগ হচ্ছে জলের নিচে ডুবে থাকে, জলের নিচে ডুবে থাকে। হয়েছে? এবার পরীক্ষা করার জন্য তিনি কি করেছিলেন? ওই যে পরীক্ষা করার জন্য তিনি ওই কাঠের, একই ঘনত্ব যুক্ত কাঠের কিছু খণ্ড নিয়েছিলেন, এবং তাদের তাদের হাইট বিভিন্ন রকম ছিল, মানে থিকনেস বিভিন্ন রকম ছিল, একই কাঠের কিন্তু, এবং সেগুলোকে জলে ভাসিয়ে দিয়েছিলেন। জলে ভাসিয়ে দিয়ে দেখেছিলেন যেটার উচ্চতা সব থেকে বেশি সেটা সব থেকে জলের নিচ পর্যন্ত গেছে। এইভাবে সিকোয়েন্স অনুযায়ী আস্তে 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 প্রত্যেকটির উচ্চতা কিন্তু কম পেয়েছে, ব্যাস, আর কিছুই না। তাহলে এই তত্ত্বে কি পড়বে? প্রথমে পড়বে এর বেস কি, তত্ত্বটির বেস কি, তত্ত্বটি কত সালে দেওয়া হয়েছিল, এবং এই মন্তব্যটির যে আমরা ইলাবোরেট করছি সেটি, ঠিক আছে? এবং যদি প্রত্যেকটি হচ্ছে কি কতটা মাটির গভীরে প্রবেশ করবে সেটা, এবং শিকড় জোনের কনসেপ্ট বা রুট জোন বা শেকড় জোন, সেই শেকড় জোনের কনসেপ্ট। ঠিক আছে? এগুলো তো বোঝানোর কিছু নেই, এগুলো বারবার তোমরা পড়ে এসছো। তারপরে দেখো প্র্যাটের কি আছে। প্র্যাটের যে কথা সেটা উনি বলেছিলেন যে বিগার দ্য কলাম লেজার ডেন্সিটি অ্যান্ড স্মলার দ্য কলাম গ্রেটার ডেন্সিটি। তার মানে উনি কি বলছেন? উনি বলছেন যে প্রত্যেকটির আমরা যে সমস্ত রিলিফ ফিচার্স গুলো পাই, প্রত্যেকটির ডেন্সিটি কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে? যেগুলো বড় বড় কলাম আমরা দেখতে পাচ্ছি সেগুলোর ডেন্সিটি কম, এবং কি হচ্ছে যেগুলোর আমরা ছোট ছোট যে সমস্ত উচ্চতা যুক্ত রিলিফ ফিচার গুলো, তাদের ডেন্সিটি বেশি। ঠিক আছে? এবং এই যে ডেন্সিটি কম বেশি হওয়ার জন্য কি হয়েছে, অ্যাস্টেনোস্ফিয়ারের একটি জায়গাতে এসে কম্পেনসেট করছে। যে আমি প্রথমে বললাম কিভাবে কম্পেনসেট করে, 10 কেজি ওজনকে কম্পেনসেট করতে গেলে তোমাকে নিচে কিভাবে গ্রানাইট দিতে হবে, কিভাবে ইট দিতে হবে, কিভাবে বালি দিয়ে ভরাট করতে হবে।
এবং নির্দিষ্ট জায়গা থেকে কম্পেনসেট করছে। ওই জন্যে উনি একটা তল বরাবর কম্পেনসেশন তল বা লাইনের কথা উনি কিন্তু মেনশন করেন। তাহলে আমরা যদি বলি যে প্র্যাট কি বলেন, প্র্যাট কি বলেন, এটা মনে রাখবে, প্র্যাট কি বলেন। প্র্যাট বলেন তার মূল বক্তব্য হচ্ছে কি, বিগার দ্য কলাম, আজ ছোট বড় হয়েছে, কলাম বুঝে নাও, কলাম লেজার ডেন্সিটি অ্যান্ড স্মলার দ্য কলাম গ্রেটার ডেন্সিটি, গ্রেটার দিয়ে ডেন্সিটি। তার মানে আমি যদি ছবিটা করি কি রকম হবে, উনি কি বলেছেন, উনি বলেছেন যে একটা জায়গাতে গিয়ে কিন্তু কম্পেনসেট করবে। এখন কিভাবে কম্পেনসেট করবে, কিভাবে কম্পেনসেট করবে, উনি যেটা বলেছেন যে ল অফ কম্পেনসেশন, ঠিক আছে, ল অফ কম্পেনসেশন বা লাইন অফ কম্পেনসেশন, লাইন অফ কম্পেনসেশনের কথা কিন্তু উনি বলেছেন। তার মানে আমরা যদি ছবিটা করি এইভাবে, আচ্ছা এদিকে হবে না, এদিকে করছি, মানে পৃথিবীর ভূ অভ্যন্তরের নিচে গিয়ে কোনো একটি জায়গাতে সমানভাবে কিন্তু চাপ দিচ্ছে, সেটাই হচ্ছে গিয়ে এরকম আছে। এইভাবে করলাম, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ভূত্বক, এটা হচ্ছে গিয়ে আমরা যদি ভাগটা করে, আচ্ছা আমি টোটাল দেখাচ্ছি, এটা হচ্ছে মাউন্টেন, এটা মাউন্টেন, এটা হচ্ছে কেটে নাও, লো লাইং বেসিন, এটা করে নাও, ঠিক আছে। উনি কি বলছেন, উনি বলছেন হচ্ছে গিয়ে যে সমস্ত কলামগুলোর আছে সেই প্রত্যেকটি কলামের কিন্তু ডেনসিটি যেমন 2.75 এটার, 2.8 এটার, 2.85 এটার, এটা 2.9, ঠিক আছে, 9 ডেনসিটি বিভিন্ন। আমরা এটাও কিন্তু আমরা দেখেছি যে পর্বতের ক্ষেত্রে ডেনসিটি একরকম থাকে, ওশেনিক ক্রাস্টের ডেনসিটি কিন্তু ওনার তত্ত্ব অনুযায়ী কিন্তু উনি ঠিক, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রিলিফ ফিচারগুলোর বৈশিষ্ট্য কিন্তু বিভিন্ন রকম রয়েছে, ঠিক আছে। উনি কি বলছেন যে এই যে টোটাল 2.75 এর ডেনসিটি আস্তে 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 কম হচ্ছে, এই ডেনসিটি তো অলরেডি বেশি আছে, এই ডেনসিটি বেশি আছে এবং একটি জায়গা বরাবর কম্পেনসেট করছে। এইবারে যে জায়গা বরাবর কম্পেনসেট করছে ওটাকে কি বলা হচ্ছে, মানে এই তল বরাবর, এই তল বরাবর কি হচ্ছে, এই যে টোটাল যে রিলিফ ফিচারটা আছে সেই রিলিফ ফিচারটা কম্পেনসেট করছে, মানে ব্যালেন্স রাখার জন্য এই তলটা ওর লাগছে। তার মানে এই যে টোটাল মাস, টোটাল ভর, টোটাল ওজন, ওজন কি আস্ট্রনোস্ফিয়ারের একটা নির্দিষ্ট জায়গাতে এসে সমান হয়ে যাচ্ছে, সমান হয়ে যাওয়ার পরে এটা কি হয়ে যাচ্ছে, এটাকে লাইন বা লেভেল অফ কম্পেনসেশন হচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে বলা হচ্ছে যে লাইন অফ কম্পেনসেশন, বলা হচ্ছে লাইন অফ কম্পেনসেশন, আর এই তত্ত্বটাকে বলা হচ্ছে ল অফ কম্পেনসেশন। কম্পেনসেশন জিনিসটা কি, কম্পেনসেশন জিনিসটা আর কিছুই না, আমার যা ঘনত্ব আছে এই ঘনত্ব কোথাও গিয়ে একটা জায়গাতে এসে সেম হয়ে যাচ্ছে, একই রকম ঘনত্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে। উপরে আমরা একরকম ঘনত্ব দেখছি কিন্তু একটা নির্দিষ্ট সার্টেন এরিয়াতে এসে ঘনত্ব সেম হয়ে যাচ্ছে, টোটাল যে এরিয়াটা টোটাল ঘনত্ব সেম হয়ে যাচ্ছে। ঘনত্ব সেম হয়ে যাওয়ার ফলে এই যে উপরের যে রিলিফ ফিচার গুলো, সেই রিলিফ ফিচার্স গুলো ব্যালেন্স অবস্থায় রয়েছে, এটাকেই বলা হচ্ছে কম্পেনসেশন। এই যে আমি করেছিলাম যে আমার এই যে 10 কেজির, আমি সাপোজ ধরলাম 10 কেজির যে বিল্ডিংটা, এই 10 কেজির বিল্ডিংটাকে যদি আমার উপর স্টেবল রাখতে হয়, স্থির রাখতে হয়, তাহলে মাটির অভ্যন্তরে আমাকে লেভেল অফ কম্পেনসেশন করতে হবে। মানে দেখবে একটা নির্দিষ্ট তল পর্যন্ত তো আমরা করি, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আমরা করি, সেই জায়গাটাকে বলা হয় লেভেল অফ কম্পেনসেশন। ব্যাপারটা বুঝতে পারছো কি, আমরা একটা বড় বিল্ডিং দাঁড় করাচ্ছি এবং দাঁড় করাতে গিয়ে আমাদেরকে 10 ফুট কুড়তে হচ্ছে, 10 ফুট আমি কুড়ছি, এবং যে লাস্ট তল পর্যন্ত আমি কুড়লাম এই 10 ফুট, এই পর্যন্ত 10 ফুট, ঠিক আছে, 10 ফুটে গিয়ে আমি থেমে গেলাম, মানে যে অঞ্চল বরাবর আমি থেমে গেলাম, তার মানে কি হলো, আমার 10 কেজির বিল্ডিংটা এই অঞ্চল বরাবর এসে স্টেবল হয়ে যাবে। তার মানে আমার উপরের যে ভূমি তোমার তোমার ল্যান্ড ইয়েটা আছে, যে ঘরটা আছে, সেই ঘরটা 10 কেজি, সরি 10 ফুট যদি আমি কুড়ি, 10 ফুট কুড়ার পর যে আমি লেভেলটা পাচ্ছি, একটা জায়গা পাচ্ছি তো,
সেই জায়গাটার উপর আমি ভরাট করছি, মাটি দিচ্ছি, গ্রানাইট দিচ্ছি, তারপরে আমি এই বিল্ডিংটা দাঁড় করাচ্ছি। সুতরাং যে তল পর্যন্ত আমি কুড়লাম সেই তলটাই হচ্ছে কি লাইন অফ, একই জিনিস, লাইন অফ কম্পেনসেশন, লাইন অফ কম্পেনসেশন, বা ওনার তত্ত্বটাকে বলা হয় ল অফ কম্পেনসেশন। ঠিক আছে, আর কিছুই নেই। এটা গেল প্যাটার। উনি এবারে ওই মার্কিউরির উপর বিভিন্ন ধরনের সিলিকা, জিঙ্ক, তারপর হচ্ছে কি টিন, আয়রন, নিকেল, এই সমস্ত বিভিন্ন ঘনত্বযুক্ত তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি ওই ম্যাটেরিয়াল নিয়েছিলেন এবং সেগুলোকে কিসের উপর, ওই পারদের উপর ভাসিয়ে দিয়েছিলেন এবং দিয়ে দেখেছিলেন যে তাদের উচ্চতা অনুযায়ী তারা দাঁড়িয়ে আছে, কিন্তু কোন এবং ওই পারদের ভেতরে গিয়ে একটা জায়গাতে তল বরাবর মিলিত হচ্ছে, ঠিক আছে, বা লাইনে মিলিত হচ্ছে। এটাকে বলা হচ্ছে কি লাইন অফ কম্পেনসেশন। ব্যাস এটুকুই, তোমাদের আর বিশেষ আর কিছু নেই। ওই হেফোর্ড বই ওগুলোর থেকে নর্মালি কোশ্চেন আসে না, তা একবার রিডিং পড়ে নেবে, ঠিক আছে। এইবার এই যে লাইনটাকে অনেক সময় কি, লাইনটাকে অনেকে অনেক রকম বলেছেন। কেউ বলেছেন যে লাইন অফ কম্পেনসেশন হেফোর্ড বইয়ে পরবর্তীকালে এটা তোমার হচ্ছে গিয়ে মডিফাইড করেছেন, এটাকে প্লেন অফ কম্পেনসেশন বলেছেন, ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে 100 কিলোমিটার গভীরে অবস্থান করছে। এগুলো পড়ে নেবে, ব্যাস, ওদের আর কিছু পড়ার দরকার নেই। হেফোর্ড বইয়ে কি বলেছেন, হেফোর্ড বইয়ে তোমার প্র্যাটের তত্ত্বটাকে সংশোধন করেছেন, সংশোধন করে কি বলেছেন সেটা বলবে, যে প্লেন অফ কম্পেনসেশন বলেছেন 100 কিলোমিটার গভীরে এটি অবস্থান করবে, ব্যাস। তারপরে হচ্ছে কি তোমার যেমন জোলি কি বলেছেন, জোলি জোন অফ কম্পেনসেশন বলেছেন, ঠিক আছে, লাইন অফ কম্পেনসেশনের ধারণা দিয়েছেন, ব্যাস। আর কিছু না, হাইস্কিনান কি করেছেন, ব্যাস এরই তত্ত্বটাকে মডিফাই করেছেন, আর কিছুই না। আচ্ছা, আগের পেজটা বলতে কোনটা, এটা?